আচ্ছা, 17 নম্বর থেকে স্টার্ট করবো আজকে। আগের দিন লাস্ট প্রায় 16 অব্দি হয়েছিল। বলছে ফলোইং আর দ্য ইনফরমেশন গিভিং। কস্ট অফ গুড সোল্ড বলেছে 15 লাখ টাকা। তো কস্ট অফ গুড সোল্ড কত বলেছে আমাকে? 15 লাখ টাকা। সেলিং ওভার বলেছে 3 টাকা পার ইউনিট। ইউনিট সোল্ড বলেছে 50,000 ইউনিট। ইউনিট প্রডিউস বলেছে 70,000 ইউনিট। সেলস ভ্যালু বলেছে 20 লাখ টাকা। তো কি বের করতে বলেছে? ক্যালকুলেট প্রফিট পার ইউনিট, তাই তো? বের করতে বলেছে ক্যালকুলেট প্রফিট পার ইউনিট। তাহলে প্রফিট, মেন কথা প্রফিট বের করতে বলেছে, তাই তো? প্রফিট বের করতে বলেছে, তো আমাকে প্রথমে বলছে কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে 15 লাখ টাকা। ঠিক আছে, তাহলে অঙ্কটা স্টার্ট করতে হবে। প্রথমে লিখবো, কত নম্বর অঙ্ক এটা? 16, তাই তো? 17 নম্বর। প্রথমে লিখবো কস্ট অফ গুডস সোল্ড। অ্যান্সার লিখবো যখন খাতায়, কস্ট অফ গুডস সোল্ড। তো আমাকে কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? 15 লাখ টাকা। কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে। এর সাথে কি যোগ করতে হবে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সে যোগ করতে হয় কি? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কি বলেছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড? দেখা যাক। বলছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলেছে আমার 3 টাকা পার ইউনিট। 3 টাকা পার ইউনিট। একটা ইউনিট যদি বেচি তাহলে সেলিং খরচা হবে 3 টাকা। তাহলে আমি বেচছি তো 50,000 ইউনিট, তাহলে সেলিং খরচা হবে কত? 50,000 ইন্টু 3, 1.5 লাখ টাকা। তাহলে কত হলো? 1.5 লাখ টাকা। তাহলে 15 লাখের সঙ্গে 1.5 লাখ যোগ করে হলো 16,50,000। এটাকে বলা হয় কি? টোটাল কস্ট। ঠিক আছে, এরপরে কি বলছে? টোটাল কস্ট বেরিয়ে গেল। বলছে সেলস ভ্যালু বলে দিয়েছে কত? 20 লাখ টাকা। 16,50,000 বেরোলো তো। এবার বলেছে প্রফিট বের করতে হবে। প্রফিটই তো বের করতে বলেছে। টোটাল কস্টের সাথে যদি প্রফিট যোগ করি তাহলে বেরিয়ে যাবে সেলস। টোটাল কস্টের সাথে যদি প্রফিট বের করি তাহলে বেরিয়ে যাবে সেল। এবার আমার অঙ্কে বলেছিল সেল কত বলবো, কত ইউনিট। বলছে 50,000 ইউনিট সেল করছি 20 লাখ টাকা দিয়ে। তাহলে এখানে 20 লাখ টাকা হলো সেল। 20 লাখ থেকে 16,50,000 দিলে কত হয়? 3,50,000 টাকা প্রফিট। প্রফিট বেরিয়ে গেছে 3,50,000। ঠিক আছে, প্রফিট বেরিয়ে গেল 3,50,000। এবার বের করবো কি? প্রফিট পার ইউনিট। বের করবো কি? প্রফিট পার ইউনিটে বের করতে বলেছি। তাহলে আমি প্রফিট করেছি কত? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা প্রফিট করেছি, 3.5 লাখ টাকা। কিন্তু আমার কোশ্চেনে বলে দিয়েছিল কি? ইউনিটের দিকে তাকাতে হবে। একটা ছিল 50,000 ইউনিট সোল্ড, আর একটা ছিল 70,000 ইউনিট প্রডিউস। তাহলে প্রফিটটা করা হয় কিসের উপর বেস করে? যতগুলো ইউনিট মার্কেটে বেচেছি তার উপর প্রফিট। প্রফিট সবসময় সোল্ড ইউনিটের হয়, প্রোডাকশন ইউনিটের উপর হয় না। মানে আমি প্রোডাকশন করে 70,000 ইউনিট, তার মধ্যে প্রফিট কোনগুলোর করবো? যেগুলো বেচেছি। তো বেচেছি কতগুলো? 50,000, তাই তো? এই 50,000 দিয়ে ভাগ করবে। তাহলে অ্যান্সার কত হবে? 7টা। এটা হয়ে গেল অ্যান্সার, 17। ঠিক আছে, প্রফিট হয়ে গেল 7 টাকা। প্রফিট স্যার কত লিখেছেন ওরা? 7। না না ওইটা 3,50,000। আগের দিন করিয়েছিলাম, এগুলো তো আর বলার দরকার নেই। আর সব করানো হয়েছে, শুধু চোখ বোলাচ্ছি এগুলো। নেক্সট অঙ্কটা বলবো, 18 নম্বর অঙ্ক। 18 নম্বর সাম, সিম্পল সাম দিয়েছে। 18 নম্বর অঙ্কটা বলছে কি? ক্যালকুলেট প্রাইম কস্ট ফ্রম দ্য ইনফরমেশন অ্যাজ গিভেন বিলো। প্রাইম কস্ট বের করতে বলেছে আমাকে। আমি আগের দিন বলেছিলাম প্রাইম কস্ট কাকে বলে? 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় প্রাইম কস্ট। 3টে ডাইরেক্টের মধ্যে প্রথম ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, সেকেন্ড ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট লেবার, থার্ড ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস।
তো এখানে কি বলছে, প্রাইম কস্ট বের করতে বলেছে, বলছে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে আমাকে কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে, আমাকে অফিস ওভারহেড বলে দিয়েছে, অফিস ওভারহেড বলে দিয়েছে, মানে বলেছে 20% অফ ওয়ার্ক কর, আর ফ্যাক্টরি ওভারহেড বলেছে কত, 40,000। তাহলে সুন্দর করে এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ধরে ধরে করতে হবে, সুন্দর অঙ্ক দিয়েছে। 18 নম্বর অঙ্কটা কি হবে, ব্যাক ক্যালকুলেশন ভালো করে দেখেন। ওরা তোকে বের করতে বলেছে কি প্রাইম কস্ট, ওরা তোকে বের করতে বলেছে কি কোশ্চেনে প্রাইম কস্ট বের করতে বলেছে, আর কি দিয়ে দিয়েছে দেখতে হবে। ওরা তোকে কত নম্বর, 18 নম্বর অঙ্কটা তোকে প্রাইম কস্ট বের করতে বলেছে, কিন্তু দিয়ে দিয়েছে কি, দিয়ে দিয়েছে প্রোডাকশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তাহলে কোথা দিয়ে কোথায় যেতে হবে এটা বুঝতে হবে। প্রথমে লিখবো প্রাইম কস্ট, লিখতে পারি যাকে ফরম্যাট সাজিয়ে নিলে বেটার হবে। প্রাইম কস্ট, প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করতে হবে আমরা, ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম, হতো কি, যোগ করলে হতো ওয়ার্ক কস্ট। এই ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতাম, অফিস ওভারহেড। যোগ করে যেটা বেরোতো তাকে বলতো কস্ট অফ প্রোডাকশন। এটা দেখার কি আছে, সব তো আগের দিন করেছিলাম, আগের দিন করেছিলাম, বাড়িতে করিস নি অঙ্কগুলো, তো কি করেছিস, এদিক দেখছিস কেন তো। তাহলে ফরম্যাটটা সাজিয়ে দিলাম, প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভার যোগ করলে হলো ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট আর অফিস ওভার যোগ করলে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, কোশ্চেনে কস্ট অফ প্রোডাকশন বলেছে 2,70,000, যেখানে কস্ট অফ প্রোডাকশন বলে 2,70,000, সেই কস্ট অফ প্রোডাকশনটা লিখে দেবো, কস্ট অফ প্রোডাকশনে 2,70,000 বসাবো, কস্ট অফ প্রোডাকশনের ঘরে 2,70,000 বসাবো। আর কি বলেছে, অফিস ওভারহেড বলে 20% অফ ওয়ার্ক কস্ট, এখানে বোঝার আছে। আর ফ্যাক্টরি ওভার 40 বলেছে, ফ্যাক্টরি ওভারে 40 বসিয়ে দে, ফ্যাক্টরি ওভারহেডে 40 বসিয়ে দে। ফ্যাক্টরি ওভারহেডে 40 বসিয়ে দে, লিখে দিলাম। আর অফিস ওভারহেড বলেছে ওয়ার্ক কস্টের 20%, ঠিক আছে। অফিস ওভারহেড কি বলেছে, একটু ভালো করে এই জায়গাটা একটু ধরতে হবে, বুঝতে হবে। জাস্ট ফরম্যাট তো আগের দিন শেখানো ছিল, জাস্ট আজকে এই ভ্যালুগুলো শেখানো হচ্ছে। আগের দিন প্রাইম কস্ট বলে দিত, প্রাইম কস্ট থেকে কস্ট অফ প্রোডাকশন বের করতে হবে, কস্ট অফ প্রোডাকশন বলে ওখান থেকে প্রাইম কস্ট, মানে নিচ থেকে উপরে উঠতে হবে। ওরা কি বলেছে বল, অফিস ওভারহেড, ওরা কোশ্চেনে বলে দিয়েছে অফিস ওভারহেড হচ্ছে 20% অফ ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের 20% হচ্ছে অফিস ওভারহেড, ঠিক আছে। তো তাহলে সিম্পল ভাবে করা যাবে, এইখানে যে টাকাটা বেরোবে, এখানে যে টাকাটা বেরোবে তার উপর 20% করলে অফিস ওভারহেড বেরিয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি, জাস্ট একটু বোঝানোর জন্য বলছি, ডব্লিউসি মানে ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করবো, অফিস ওভারহেড, যোগ করলে কি হবে, কস্ট অফ প্রোডাকশন। সাপোজ বলছে ওয়ার্ক কস্টের 20% হচ্ছে অফিস ওভারহেড, কোশ্চেন পড় ভালো করে, ভালো করে কোশ্চেন পড়। বলছে অফিস ওভারহেড কি, ওয়ার্ক কস্টের 20%, তাহলে যার 20% তাকে 100 ধরলাম, ওয়ার্ক কস্ট 20%, ওয়ার্ক কস্ট 100, অফিস ওভারহেড 20%, মানে এখানে 20, তাহলে কত, এই দুটো যোগ করলে কত হবে, 120, কস্ট অফ প্রোডাকশন 120। মানে ঐকিক নিয়ম করো, কস্ট অফ প্রোডাকশন তোমার কোশ্চেন 2,70,000 বলেই দিয়েছে, তাহলে ঐকিক নিয়ম করে অফিস ওভারহেড বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো, কস্ট অফ প্রোডাকশন 120 টাকা হলে অফিস ওভারহেড 20 টাকা, 1 টাকা হলে কত হবে, 20/120, ঠিক আছে। তো আর 2,70,000 টাকা হলে কত হবে, কি হবে, 2,70,000 হলে কি হবে, 20/120 ইন্টু 2,70,000, ক্যালকুলেটর বের কর, 20/120 ইন্টু 2,70,000, 20/120 আমাদের ক্যালকুলেটর, 20/120 ইন্টু 2,70,000, 20/120 ইন্টু 2,70,000 কত হচ্ছে, 44,999, মানে 45,000। তাহলে আমার কত বেরিয়ে গেল, 45,000। স্যার এটা পাঞ্চুয়ালিটি যেখানে বের ওর পর আসবে সেটা স্প্লিটিং নোটটা এই তো কোশ্চেনে বলেছিল কস্ট অফ প্রোডাকশন, দেখ কস্ট অফ প্রোডাকশন কত ছিল, 120, আর অফিস ওভার কত ছিল, 20, কস্ট অফ প্রোডাকশন 20 টাকা হলে অফিস ওভার 20 টাকা, ওই কি নিয়ম।
120 টাকা যদি কস্ট অফ প্রোডাকশন হয় তাহলে 20 টাকা অফিস ওভারহেড। 1 টাকা কস্ট অফ প্রোডাকশন হলে 20/120, আর কস্ট অফ প্রোডাকশন কত হচ্ছে 2,70,000 হলে কত 20/120 ইন্টু 2,70,000 হয় 45। বইতে আমি যেভাবে করেছি বইতে খুব কমপ্লিকেট করে দিয়েছে, বাট এটা খুব মানে ভেরি ভেরি সিম্পল করে দিচ্ছে, খুব সিম্পল করে দিচ্ছে। কত হলো 45,000 কি বেরোলো অফিস ওভারহেড, তো অফিস ওভারহেডে 45 বসিয়ে দিস, ঠিক আছে? অফিস ওভারহেডে তুই 45 হ্যাঁ করে নে। কতদূর করেছিস? এই ফরম্যাট সাজিয়ে নিয়েছিস, ফরম্যাট সাজিয়ে নিয়েছিস, ফরম্যাট, তারপরে কি লিখবি, কি লিখলাম WC প্লাস ও ও মানে ওই অফিস ওভারহেড, শর্টে লিখবি, ওটা ডিটেলসে ভরার দরকার নেই। WC প্লাস ও ইকুয়াল টু সিওপি, ইকুয়াল টু সিওপি, আর WC এর ঘরে লিখবি 100 আর ওর ঘরে লিখবি 20, লেখ 100 ও ওর ঘরে লিখবি 20, ঠিক আছে? ইকুয়াল টু 120, ইকুয়াল টু 120, ঠিক আছে? আচ্ছা ওর ঘরে কোশ্চেন মার্ক দে, ওর ঘরে কোশ্চেন মার্ক দে, তার পাশে লিখবি সিওপির ঘরে লিখবি 2,70,000, সিওপির ঘরে 2,70,000, ও ওর ঘরে কোশ্চেন মার্ক দিয়েছিস, ঠিক আছে? আচ্ছা নিচে জাস্ট সিম্পল একটা ঐকিক নিয়ম করবো, কি লিখবি ঐকিক নিয়ম 120 সমান 20, লেখ 120 সমান 20, 120 বলেছি, 120 সমান 20, 1 সমান 20/120, 1 সমান 20/120, তাহলে 2,70,000 সমান কত হবে 20/120 ইন্টু 2,70,000, 20/120 2,70,000 করে কত হচ্ছে 45,000, ঠিক আছে? করে কত হচ্ছে 45,000 হয়ে গেল, অফিস ওভারহেড হয়ে গেল 45,000। এবার অফিস ওভারহেড লিখে দেবো 45, অফিস ওভারহেড লিখে দেবো 45,000, ঠিক আছে? এটা ব্যাক ক্যালকুলেশন করছি, আগের দিন বলেছিল স্টেট ক্যালকুলেশন ছিল, যে ব্যাক ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন মানে নিচ থেকে উপরে উঠতে হবে, নিচ থেকে উপরে উঠবো মানে কি, দেখ ওপর থেকে যে আইটেমগুলো যোগ ছিল নিচ থেকে যখন উপরে উঠবো সব বিয়োগ করতে করতে উঠতে হবে, তাহলে 2,70,000 থেকে 45 বাদ দিয়ে দে, 2,70,000 থেকে 45,000 টাকা বাদ দিতে কত হচ্ছে, ওয়ার্ক কস্ট বেরোলো কত 2,25,000 হয়ে গেল, ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল কত টাকা আমার 2,25,000, ঠিক আছে? এবার চলে আয় উপরের দিকে চলে আয় ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডে চলে আসছে, তাহলে আবার ব্যাক করবো, আবার ব্যাক করবো, তাই না? নিচ থেকে উপর উঠছি, মাইনাস কত উঠবো, এই 2,25,000 থেকে 40,000 টাকা মাইনাস করবো, কত হচ্ছে 1,85,000, অ্যান্সার তাই আছে 1,85,000 আছে। বইতেও করেছে, বাট এটা যেহেতু আগের দিন পুরো ফরম্যাটিং ছিল, ফরম্যাটিং উপর বেস করে এটা যথেষ্ট ইজি হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? তাহলে প্রাইম কস্ট বের করতে বলেছিল, প্রাইম কস্ট কত বের করলাম 1,85,000, 18 নম্বর অঙ্কটা হলো কোশ্চেন মন দিয়ে পড়তে হবে, পুরো পুরো বেসিক আগের ক্লাস জানা থাকলে পুরো সেম টু সেম অঙ্ক ইজি হয়ে যাবে, ওটা আগের ক্লাসের অঙ্কগুলো, কারণ আমি আগের দিন একটা কথা বারবার আমি একটা কথা বলেছিলাম যে আমি আজকে যে অঙ্কগুলো করিয়ে দিলাম সেই অঙ্কগুলো বাড়িতে একবার করবি, না হলে কিন্তু আজকের অঙ্ক করতে অসুবিধা হবে, আজকের অঙ্ক আগের দিন অঙ্ক না পারা থাকলে আজকের অঙ্ক বলতে অসুবিধা হবে, আগের দিন অঙ্ক প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস আগে মেন, প্র্যাকটিস মানে কি ফর্মুলা, যে ফর্মুলা বলেছিলাম ফর্মুলা বোঝাটা খুব জরুরি ছিল, ফর্মুলা বুঝিয়েছিলাম ওটা বাড়িতে একবার করা দরকার ছিল, ওইটা দেখলে তার আজকের অঙ্ক পারা যাবে। সাম নাম্বার 19, সাম নাম্বার 19 কি বলেছে, অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট অফ ডাইরেক্ট এক্সপেন্সেস, দেখ কত সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে, ডাইরেক্ট এক্সপেন্সেস বের করতে বলেছে, কি কি ইনফরমেশন দিয়েছে, ম্যাটেরিয়াল দিয়েছে, আমরা আগের দিন কি বলেছিলাম প্রাইম কস্ট বের করার ফর্মুলাকে 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট, প্রথমটার নাম ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপর একটা ছিল ডাইরেক্ট লেবার, তারপরে ছিল ডাইরেক্ট এক্সপেন্স, ওরা তোকে ডাইরেক্ট এক্সপেন্সেস বের করতে বলেছে, তাহলে ম্যাটেরিয়াল বলে দিয়েছে 40, ওয়েজেস বলে দিয়েছে 35, এমনি 40 আর 35 যোগ করলে 75 হয়ে যাচ্ছে, কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস বলেনি, ফ্যাক্টরি ওভারহেড বলেছে 14,000 টাকা, তারপর ওয়ার্ক কস্ট বলেছে 99,000 টাকা, তার মানে তোকে যখন ফরম্যাট সাজাতে হবে না একদম পুরো সেম ভাবে করলাম আগের অঙ্ক নম্বর, ফরম্যাট সাজাবি ওয়ার্ক কস্ট অব্দি, কিভাবে ফরম্যাট সাজাবো, ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ ডাইরেক্ট লেবার যোগ ডাইরেক্ট এক্সপেন্স, তিনটি যোগ করে কি হবে প্রাইম কস্ট, প্রাইম কস্ট বলেনি কিন্তু অঙ্কে, প্রাইম কস্ট অঙ্কে বলেনি কিন্তু, তার সাথে যোগ করবো কি ফ্যাক্টরি ওভারহেড, যোগ করলে কি হবে ওয়ার্ক কস্ট বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে, ব্যাক ক্যালকুলেশন করে হয়ে গেল প্রাইম কস্ট, ম্যাটেরিয়াল লেবার বলে দিয়েছে, ব্যালেন্স করলে হয়ে যাবে ডাইরেক্ট এক্সপেন্স,
আগে ফরম্যাট সাজাতে হবে, ফরম্যাটটা মেন। এই জন্য বারবার বলছি ফরম্যাট। এখন পরের চ্যাপ্টারে যখন হবে কস্টশিট, অ্যাকচুয়ালি এটা কস্টশিটের প্রিলিমিনারি স্টেজ, এটাকে বলে কস্টশিটের প্রিলিমিনারি স্টেজ। এই স্টেজ ক্লিয়ার থাকলে কস্টশিটে কিছু নেই, কস্টশিট ভেরি ভেরি সিম্পল হয়ে যাবে, কস্টশিটে কিছু নেই। এটাই মেন, এটাই মেন। এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, কস্টশিট করার আগের স্টেজ এটা। ঠিক আছে, তাহলে কস্টশিট যখন অঙ্ক করবি এইগুলোই থাকবে, আর নতুন কিছু থাকবে না, এই পয়েন্ট সব এই নামই থাকবে, আলাদা কিছু থাকবে না। ওই ফরম্যাট যে আগের দিন শিখেছি, ফরম্যাটটা খুব জরুরি, বোঝাটা খুব জরুরি, এবং বুঝে খাতায় 2-3 বার না দেখে লেখাটা জরুরি। ঠিক আছে, 2-3 বার অঙ্ক করতে করতে এমনি মনে পড়ে যাবে। মুখস্থ করতে হবে না ফরম্যাট, যেটা বুঝিয়েছি সেই বোঝাটা মনে রাখতে হবে। তো ফরম্যাট সাজা, উনি সেটা বুঝে বুঝে ফরম্যাট সাজিয়েছিলাম আগে। কি বলেছিলাম, 3টে ডাইরেক্ট যোগ করে তাকে বলে প্রাইম কস্ট। আর 3টে ডাইরেক্টের নাম লেখ। নাম লেখ, কি লিখবি প্রথমে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। প্রথমে লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, টাকা পয়সা পরে লিখবো, আগে ফরম্যাট সাজা। 3টে ডাইরেক্ট, প্রথম ডাইরেক্ট হলো, দ্বিতীয় ডাইরেক্টের নাম কি? ডাইরেক্ট ওয়েজেস। ওয়েজেস বা লেবার, কোনো এতে কোনো সমস্যা নেই। ডাইরেক্ট, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। 3টে ডাইরেক্ট। আর ডাইরেক্টের নাম কি? ডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে, 3টে ডাইরেক্ট যোগ করলে, 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে বল? কি বললাম? 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে। এখন দাগ দিন, সেটা এখানে তো কিছু, এখানে তোরা দাগ দিবি না, এখানে একটা টাকা, এখানে একটা টাকা, এখানে 3টে টাকা যোগ করলে তো প্রাইম কস্ট। এখানে কেউ রাইট মারতে হবে না, জাস্ট বোঝাচ্ছি। প্রাইম কস্ট 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? প্রাইম কস্ট। 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে কি? প্রাইম কস্ট। হয়ে গেল। তারপরে কি? তারপরে হচ্ছে ফ্যাক্টরি ওভার। তারপরে কি হয়? ফ্যাক্টরি ওভারে, ফ্যাক্টরি ওভার, তাই তো শিখেছিলাম তো। প্রাইম কোশ্চেন কি যোগ করতাম? ফ্যাক্টরি ওভারে। ফরম্যাট মাথায় রাখতে হবে, ফরম্যাট না মাথায় রাখলে এগুলো পরীক্ষা করতে পারবি কিন্তু। এ তো বোঝার মুখস্থর ব্যাপার নয় যে তোর এই এমসিকিউ পড়েছিল এই মুখস্থ করে চলে যাবে, এইগুলো লিখবি, এরম না, অঙ্ক। এইগুলো তোকে ফরম্যাট বারবার করে মনে করতে হবে। ফরম্যাট মনে করলে অঙ্ক খুব একটা বেশি অঙ্ক করতে হবে, মেন তো ফরম্যাটই। যদি দেখ প্রতিটা অঙ্ক একই অঙ্ক হয়েছে, জাস্ট ফরম্যাট। সেটা ফ্যাক্টরি ওভার যোগ করবি, যোগ করে এটা হবে কি? ওয়ার্ক কস্ট। বুঝতে গেল? এবার কোশ্চেন পরে 19 নম্বর কোশ্চেনে দেখ ওয়ার্ক কস্ট বলে দিয়েছিল, দেখ কত? 99। তাহলে এটা ব্যাক ক্যালকুলেশন অঙ্ক, আর পরীক্ষা এরকম ব্যাক ক্যালকুলেশন দিতেই পারে। ওয়ার্ক কস্ট বলে দিয়েছে কত? 99,000। ঠিক আছে তো? আচ্ছা, ওয়ার্ক কস্ট তো 99 বলে দিয়েছে, সবাই ওয়ার্ক কস্টে লেখ 99, সবাই ওয়ার্ক কস্টে 99 লিখে। ফ্যাক্টরি ওভার কত বলেছে বল? 14। ফ্যাক্টরি ওভারে 14 লিখে দে, ফ্যাক্টরি ওভারে 14 লিখে দে। ফ্যাক্টরি ওভারে 14 লিখলাম। ব্যাক ক্যালকুলেশন হচ্ছে, বারবার বলছি ব্যাক। নিচ থেকে উপরে উঠবো, নিচ থেকে উপরে উঠবো। তাহলে কি করে উপরে উঠবো? ওপর থেকে যোগ করতে করতে নিচে নামছিলাম, তাহলে নিচ থেকে যখন উঠবো বিয়োগ করতে করতে 99 থেকে 14 বাদ দিলে কত হয়? 85। মুখোমুখি হয়ে গেল, প্রাইম কস্ট হয়ে গেল দেখ কত? 85 লিখে দিলাম। এবার কোশ্চেন পরে দেখ ম্যাটেরিয়ালও বলে দিয়েছে, লেবারও বলে দিয়েছে। কত বলছে ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল বলেছে 40,000, আর লেবার বলেছে কত? 35। 40 35 করলে কত? 75। তাহলে বুঝতেই পারছিস, আরে উপরের দুটো যোগ করে 75, আর এটা 85, তাহলে এখানে কত ছিল? মাঝখানে 10 ছিল। তো অঙ্ক শেষ। এটাই তো বের করতে বলেছিল তোকে, এটাই বের করতে বলেছিল। কত সিম্পল অঙ্ক, তাই না? 10,000 টাকা। দেখ অ্যান্সার, 19 নম্বর অঙ্কের অ্যান্সার আছে 10,000 টাকা। ঠিক আছে তো? বইতে দেখ কত সুন্দর করে প্লাস মাইনাস, দরকার নেই তো, একটা ফরম্যাট, একটা ফর্মুলা জানলে তো সব করা মুখস্থ হয়ে গেল না? আর দরকারও নেই তোকে কিছু। একটা ফরম্যাট, বাইরে কোনো কিছু নেই অঙ্কে। যত অঙ্ক করছি বইতে যেভাবে অ্যান্সার করা থাকে, এই একটাই ফরম্যাট, এর বাইরে কিচ্ছু নেই, এর বাইরে কিছু হয় না। ঠিক আছে তো? এর বাইরে কিছু হয় না, সবসময় এই ফরম্যাটটা মাথায় রাখলেই হয়ে যাবে। 19 হয়ে গেল। ঠিক আছে, 20টা করো। 20টা করবে একদম, পুরো পরের অঙ্কটাও করো, 20 কর, যেই অঙ্কই কর না কেন, পর পর যত অঙ্ক করবি না কেন, ওই ফরম্যাটটাই মেন। 20 নম্বর সামটা কি বলেছে? বলছে ফাইন্ড দ্য মিসিং ফিগার ফ্রম দ্য ইনফরমেশন গিভেন অ্যাজ বিলো। প্রাইম কস্ট বলেছে, দেখ প্রাইম কস্ট বলে দিয়েছে। এবার কি বলেছে? অফিস ওভারহেড বলে দিয়েছে, অফিস ওভারহেড। প্রাইম কস্ট বলে দিয়েছে কত টাকা? 85। এবার অফিস ওভারহেড বলে দিয়েছে। দেখ প্রাইম কস্টের পর কি যোগ করতে হবে আমরা? ফ্যাক্টরি ওভারহেড। খুঁজতে হবে ফ্যাক্টরি ওভারহেড। ও স্যার ফ্যাক্টরি ওভারহেড বলেনি, কোশ্চেন মার্ক, এটাই বের করে নেবো। তো প্রাইম কস্টের সঙ্গে যখন ফরম্যাট সাজাবো, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো, যোগ করে কি লিখবো? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট বলে দিয়েছে, ওয়ার্ক কস্ট বলে। ঠিক আছে, তো ওয়ার্ক কস্ট কি যোগ করবো? অফিস ওভার যোগ করবো। অফিস ওভার যোগ করলে হয়ে যাবে কস্ট অফ প্রোডাকশন। তোকে ফরম্যাট সাজাতে হবে। কি বলে দিয়েছে তাকালে কিছু বুঝতে পারবি না, তোকে ফরম্যাট সাজাতে, কোথা থেকে আরম্ভ হবে এটাই তোকে বুঝতে।
যেমন এখানে প্রাইম কস্ট দিয়েছে, প্রাইম কস্ট থেকে স্টার্ট করলো। তোকে ফরম্যাটে ফোকাস করতে হবে, এমনি কিছু নেই এখানে। এখানে তুই দেখে না বুঝতে পারবি না, তো কি কোশ্চেন পরে ডাইরেক্ট ফ্যাক্টরি ওয়ার্ড বের করতে পারবি না। কি করে বের করতে পারবি? যে ফরম্যাট সাজালাম, আগেরটা দেখ পুরো সেম তো ফরম্যাট, দেখ সেম ফরম্যাট। আগেরটা কি ছিল? আগেরটা দেখ পুরো প্রথম থেকে শুরু হয়েছিল। এখানে বলছে তোমাকে প্রাইম কস্ট থেকে শুরু পুরো করতে পারবে। প্রাইম কস্ট, প্রাইম কস্ট থেকে লিখতে দেখ কি ছিল, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করে ওয়ার্ক কস্ট, এটা তো লিখবই। কিন্তু ওয়ার্ক কস্টকে থামতে বলেনি, কস্ট অফ প্রোডাকশন। তাহলে দেখ আগের অঙ্কটা করলাম, কি ছিল, ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভার যোগ করে, তাহলে ওই তো একই ফর্মেট, ওর বাইরে কিছুই নেই। এর বাইরে কিছু নেই তো, এর বাইরে কিচ্ছু হতে পারে না। তাহলে ফর্মেটে সাজাবি। বারবার বলছি, এই বইয়ের ওয়ে যেইভাবে করেছে, বইয়ের অ্যান্সার এই ফোকাস কোয়েশ্চেন পুরো ভুলে যাবি, পুরো মাথার উপর থেকে বেরিয়ে, মানে খুব কনফিউজ হয়ে যাবে বইয়ের অ্যান্সার। কারণ ওরা এক একটা ওকে বের করতে, তোকে কি বের করতে বলছে? ওকে এই অঙ্কে কি বের করতে বলেছে? ফ্যাক্টরি ওভার। ও ফ্যাক্টরি ওভার একটা ফর্মুলা দিয়েছে, আবার অফিস ওভার একটা, কত ফর্মুলা মুখস্থ করবে? কত ফর্মুলা মুখস্থ করবে? দরকার নেই, একটা ফর্মেট, আর কিছু দরকার নেই। একটা ফর্মেট থেকে যে কোনো জিনিস বেরিয়ে যাবে। দেখ কিভাবে আমি করছি, ঠিক আছে? কি বললাম বুঝলি, বইয়ের অ্যান্সারে ফোকাসই করতে হবে। প্রাইম কস্ট লিখলাম, তারপরে বল এমনি, আমি তো আগের দিন ফরম্যাট শিখেছিলাম, মনে কর দেখার দরকার নেই। প্রাইম কস্ট কি যোগ করতে হবে? ফ্যাক্টরি ওভারে। আমি যে টেকনিক শিখেছিলাম আগের দিন, টেকনিকটাকে ফোকাস করতে হবে ফর্মুলা মুখস্থ করার। ওটা ছিল টেকনিক, যে তিনটে ম্যাটেরিয়াল যোগ করলে হয় কি, তিনটে ডাইরেক্ট যোগ করলে হয় প্রাইম কস্ট। তারপর ছিল ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মধ্যে কি কি ছিল? ম্যাটেরিয়াল ছিল, লেবার ছিল, ওভারহেড ছিল। সমস্ত ইনডাইরেক্ট ওভারহেড গুলোকে যোগ করলে কি হয় বলেছিলাম? সমস্ত হ্যাঁ ওটাই তো বলছি, ধর সব কটা ইনডাইরেক্ট, তিনটে ইনডাইরেক্ট যোগ করলে, তিনটে ইনডাইরেক্ট কি ছিল? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল, ইনডাইরেক্ট লেবার বা ওয়েজেস ছিল, ইনডাইরেক্ট এক্সপেন্সেস ছিল। তিনটেকে যোগ করলে হয় ওভারহেড। ওভারহেড তিন রকমের ছিল, একটা তোর ফ্যাক্টরি, একটা অফিস, আর একটা সেলিং। বুঝতে হয়ে গেল? তাহলে তিনটে ডাইরেক্ট যোগ করতে প্রাইম কস্ট হয়ে গেল। এবার প্রথম ওভারহেড কি ছিল? ফ্যাক্টরি হয়ে গেল। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস যোগ করো, হয়ে যাবে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন সেলিং যোগ করো, হয়ে যাবে টোটাল কস্ট। ওই এটা যে ফরম্যাটে ফোকাস করতে হবে, ঠিক আছে? মুখস্থ করলে পারবি না, মুখস্থ করা যাবে না। প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করো? দেখ এইগুলো তো তোর এমসিকিউ কেউ দেখবে না, শর্টে লিখছি। এগুলো যখনই বুঝিয়ে যাবে শর্টে লিখছি, কারণ এগুলো তো দেখবে না কেউ, শর্টে লিখছি। টাইম বাঁচানোর জন্য প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করবো, হয়ে যাবে কি বল? ওয়ার্ক কস্ট, ডব্লিউসি। এগুলো তো জানিস না, আমি এগুলো শর্টে লিখতে পারি, সময়টা বেঁচে যাবে। ওয়ার্ক কস্ট, ঠিক আছে? হ্যাঁ, তখন তোরা যখন বাড়িতে করবি একটু লিখে লিখে করিস, কারণ আমি বলতো যত লিখে লিখে করবি তোর এই টার্মগুলো মাথার মধ্যে ঢুকবে টার্মগুলো, ঠিক আছে? ওয়ার্ক কস্ট হয়ে গেল। এই ওয়ার্ক কস্ট কি যোগ করতাম বল? অফিস ওভারে, অফিস ওভারে, ওটাই লিখি, অফিস ওভারে। দেখ আমি কিন্তু কোশ্চেন পুরো টাকার দিকে ফোকাসই করলাম না, টাকা আমি ফরম্যাটে ফোকাস করে নিলাম, তারপর বসাবো, ইজিলি হয়ে যাবে। কি হবে? কস্ট অফ প্রোডাকশন। কি লিখবো? কস্ট অফ প্রোডাকশন। আর কিছু বলেছিল অঙ্কটায়? ওরা প্রাইম কস্ট দিয়ে দিয়েছিল, প্রাইম কস্ট থেকে কস্ট অফ প্রোডাকশন অব্দি দিয়েছিল, ঠিক আছে? তো তো প্রাইম কস্ট কত বলেছে অঙ্কে বল? 34,000 টাকা, তাই তো? দেখ 21 নম্বর অঙ্ক দেখ। ও সরি 20টা, সরি প্রাইম কস্ট বলেছিল 85,000, সরি প্রাইম কস্ট বলেছিল 85,000, প্রাইম কস্ট 85,000 লিখে দে। এবার তারপর কি বলেছিল দেখি। আমি অফিস ওভারহেড এখন ফোকাস করছি না, কারণ টাকাগুলো লিখে নি, কথা বলিস না। কস্ট অফ প্রোডাকশন বলেছিল কত? 113,850, 113,850, এটাও লিখে দিলাম। আর কি বলেছিল একটু দেখে নিই। আর বলেছিল কি, ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে, পরে করবো। অফিস ওভারহেড বলেছিল ওয়ার্ক কস্টের 15%। তাহলে অফিস ওভারহেড বলেছিল ওয়ার্ক কস্টের 15%, মানে এটা বলে দিই না কি করে। সিম্পল ব্যাপার, একদম সিম্পল, ফোকাস করতে হবে এদিকে। সবাই সবার খাতার দিকেও দেখাতে পারিস। ওরা কি বলেছে ভালো করে শর্ট কোশ্চেনটা পর। অফিস ওভারহেড কত টাকা বলেছে? বলছে ওয়ার্ক কস্টের 15%, ওয়ার্ক কস্ট যত টাকা বেরোবে তার 15%। তাহলে আমি কি বলতে পারি? দেখ আমি আমার কথা শোন, আমি কি বলছি। আমি বলছি, ওরা তো বলে দেয়নি, ওরা তো কিছু বলেইনি ওয়ার্ক কস্টের উপর 15% যাবো। আমি তো মনে করতে পারি যে কার উপর বলেছে 15%, তাহলে যার উপর বলেছে তাকে, ওই কিন্তু ছোটবেলায় করতাম, যার উপর বলে তাকে 100 ধরে নিতে হয়। তাহলে ওয়ার্ক কস্টটাকে আমি মনে মনে 100 ধরলাম। অফিস ওভারহেড কত বলেছে বল? 50। তাহলে এটা কত? 115 বলতে পারি এটা। ছোটবেলায় ওই কি দেখ, এখন তো স্যার লিখে লিখে করতাম, ছোটবেলায় ওই কি তো বাচ্চাবেলায় এগুলো লিখে লিখে করতাম। কি করতি? বলতি 115 দাম এত হলে 15 দাম কত, আর কি করছি ছোটবেলায় বল?
স্যার 115 সমান তো এত, হ্যাঁ কি না বল না? এটাই তো করতে ছোট বলে কি করতি? 115 দামই তো এটা করতি না তোরা? তোরা তো কত 6-7 থেকে ঐকিক নিয়ম শিখেছিলি, তো ওখানে কি ছিল? একটা ইংলিশে বলা হতো এটাকে ইউনিটারি মেথড, ঠিক আছে? আবার কেউ দেখবি ঐকিক নিয়ম লিখে লিখে করতো, আর কেউ দেখবি কি একটা ফর্মুলা টাইপের ছিল, শর্টে শর্টে করা যেত। আমি সেই শর্টটা বলছি। 115 সমান এত, হ্যাঁ কি না? কিন্তু তোকে বের করতে হবে কি, 100 বের করবো না 15, যে কোনো একটা বের করলেই হবে। 15 বের কর, তাহলে 15 সমান কত? কি করতে হবে? 113,850, হ্যাঁ কি না? ডিভাইডেড বাই 115 ইন্টু 15। এই করতে না কি ছোটবেলায় কি তৃতীয় রাশি বা প্রথম রাশি কি একটা প্রত্যেকটা ফর্মুলা লিখিয়েছিল? ওই এটা থেকেই ফর্মুলা তৈরি হয়েছিল। তাহলে বুঝতে পারলি? তাহলে কি করবো? এটা ক্যালকুলেটার করবো, ব্যাস, কিছুই নেই। তাহলে 113, হ্যাঁ তুই কস্ট যত করবি, কস্ট মানে ঐকিক নিয়ম মাস, কস্ট ঐকিক নিয়ম প্রচুর থাকে, কস্ট টপিকে ঐকিক নিয়ম থাকবেই থাকবে। ছোটবেলায় যে ঐকিক নিয়ম করে এটা খুব কাজে লাগবে। 113,850 ডিভাইডেড বাই 115 ইন্টু কত 15, কত হচ্ছে 14850। পরীক্ষা ক্যালকুলেটর নিয়ে যাবে তো, কষ্ট থেকে বলছে ক্যালকুলেটর লাগবে ক্যালকুলেশন করতে। 14850, ঠিক আছে? কত হলো বলো? অফিস ওভার কত বেরোলো? 14850। কি করে বেরোলো বুঝতে পারলি? অফিস ওভার বুঝেছিস তো, মাথায় ঢুকেছিস অফিস ওভার? 14850 হয়ে গেল তোর অফিস ওভার, ব্যাস। সিম্পল ব্যাপার তো। এবার তো সিম্পল ব্যাপার, আমি তো ব্যাক করছি, ব্যাক, আমি তো স্টেট আসছি না। স্টেট মানে কি? ওপর থেকে নিচে নামলে তখন তো বলে স্টেট। আমি এখন কি করছি? নিচ থেকে ওপরে উঠছি। ছোটবেলায় শিখেছিস তো, ওপর থেকে যখন নিচে নামবি তোর যে সাইন আছে, নিচ থেকে ওপর উঠছে, সাইনটা কি যাবে? উল্টে যাবে, উল্টে যাবে। তাহলে কি করবো? এটা থেকে এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা কি করবো? বাদ দেবো। তাহলে বাদ দিয়ে দে। 113,850 মাইনাস 14850 কত হচ্ছে? 99,000। তাহলে ওয়াক কস্ট হয়ে গেল 99,000। তাহলে বুঝতে পারলি অঙ্ক তো হয়ে গেল তো। তাহলে এটা তো 14,000 টাকা হয়ে গেল, শেষ। 20 নম্বর অঙ্কের অ্যান্সার হবে 14,000 টাকা। সিরিয়াসলি দেখ কতটা ইজি করে দিলাম। তুই জাস্ট একবার বইয়ের অ্যান্সার দিকে ফোকাস কর, কিভাবে করেছে দেখ। এটা কতটা ইজি হয়ে গেল ব্যাপারটা। কি বললাম বুঝতে পারলি ফরম্যাটটা? কেন এইভাবে করালাম? এর পরের চ্যাপ্টারে কিন্তু পুরো এটাই আছে। তা আমি ওই একটা ফরম্যাটটাকে ফোকাস করে গেলাম, পরের চ্যাপ্টারে এটাই করবো। বুঝেছিস ব্যাপারটা? ফ্যাক্টরি ওভার বেরিয়ে যেত অ্যান্সারটা। ভালো করে দেখ, আমি বারবার বলছি, যে কটা অঙ্ক করিয়েছি আগের দিন আর আজকেও যে কটা অঙ্ক করেছি, অর্থাৎ 1 থেকে 30 বা 31 অব্দি, সব কটা অঙ্ক বাড়িতে না দেখে করবি। না দেখে করবি, তাহলে তুই শিখে যাবি। চ্যাপ্টারে এমসিকিউ এমন কিছু নেই। এমসিকিউ তে ফোকাস করতে হবে না, এই জিনিসগুলো ফোকাস করতে হবে। অঙ্ক নিজে থেকে না করলে হবে না। তুই যে অঙ্ক 4-5টা যখন অঙ্ক নিজে থেকে করবি না, তারপরে কিন্তু ফর্মুলা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। মানে এই ফর্মুলা মানে ফরম্যাট মুখস্থ। ফরম্যাট মনে রাখা জরুরি, মুখস্থ করার চেয়ে মনে রাখা। কিভাবে ফরম্যাটটা তৈরি হয়েছে আমি শিখিয়েছি, সেই ফরম্যাটটাকে ফোকাস করতে হবে। আমি কি বলেছি ফরম্যাটটা বারবার বল। 20 হয়ে গেল, এবার 21-এরটা কর। কি বলেছে দেখ। তাহলে ওই ফরম্যাটে ফোকাস কর, দেখবি অঙ্ক এক্ষুনি হয়ে যাবে, নিজে নিজেই পারবি, আমি করার আগে পেরিয়ে যাবি। কি বলেছে 21-এরটা? ওরা তোকে বলেছে কি? বলছে আমি তোমাকে প্রাইম কস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে প্রাইম কস্ট দিয়েছে মানে উপরের 3টে ডাইরেক্ট যোগ করে যে প্রাইম কস্ট হয়, ওটা তোর মাথায় রাখতে হবে না, প্রাইম কস্ট বলেই দিয়েছি তোকে। বলছে আমি তোমাকে ফ্যাক্টরি ওভারহেড বলিনি, বলছে আমি তোমাকে ফ্যাক্টরি ওভারহেড বলছি যে ওয়ার্ক কস্টটা 15% হবে। তাহলে তুই বুঝতে পারলি প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়। তাহলে ওয়ার্ক কস্ট, এটা তো একদম একদম ইজি দিয়েছে। তাহলে চল লিখে লিখে কর, শিখতে পারবে, টাইম লাগবে কিন্তু লিখে লিখে কর। লিখে লিখে কর, ফরম্যাটটা লেখার চেষ্টা কর। প্রাইম কস্ট, তার সাথে কি যোগ করো? ফ্যাক্টরি ওভারহেড। দেখ আগেরটা তো অনেকটা কঠিন ছিল বলছে, আগের গুলো, আগের 2-3টা অঙ্ক, এটা কোনো কঠিন না, এটা একদম ইজি। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়? ওয়ার্ক কস্ট। তো প্রাইম কস্ট কত বলেছে দেখে দেখে বসা। কত বলে প্রাইম কস্ট বল? 34 না, সরি ভুল লিখেছি। প্রাইম কস্ট 34,000। তারপর কি বলেছিল বল? ফ্যাক্টরি ওভারহেড 15%। একদম সিম্পল, একদম সিম্পল। বলছে ফ্যাক্টরি ওভারহেড 15%, 15 তো কার উপর 15 বলেছিল বল? ওয়ার্ক কস্ট। কোনো ভয় পাওয়ার কিছু, দেখ এদিক টাকা দেখ। তাহলে ওয়ার্ক কস্ট উপর 15, তাহলে ওয়ার্ক কস্টটাকে তুই 100। হ্যাঁ, যার উপর বলবে, এইটাই তো ঐকিক নিয়ম, এটাই ঐকিক নিয়ম, এটাই নিয়ম, ঐকিক নিয়ম। যা দেখ আগের অঙ্কটাকে কাকে 100 ধরেছিল? দেখ আগের অঙ্কটাই ফোকাস করিস। স্যার আগের অঙ্কটা কার উপর বলেছিল? ওয়ার্ক কস্ট, তাই ওয়ার্ক কস্ট 100। যার উপর বলবে তাকে 100। যদি এই অঙ্কটাই যদি বলতো না যে প্রাইম কস্টের উপর 15%, তখন প্রাইম কস্টকে 100, যার উপর বলবে তাকে 100। এখানে ওয়ার্ক কস্ট বলে ওয়ার্ক কস্ট 100।
ফ্যাক্টরি ওভারহেড কত বলছে 15। তাহলে এটা কত বলতে পারবি? এটা কত হওয়া উচিত? কি মনে হচ্ছে ওপরটা? এটা 85 হওয়া উচিত না? এটা যদি 85 হয় তাহলে তো 100 হবে। তাহলে আমি যখন ঐকিক নিয়ম করব তাহলে কি বলবো? স্যার এই 85 সমানই তো 34,000। তাহলে 15 সমান তো সিম্পলি লিখবি। কত বলি বল? তুই নিজেই বল। স্যার 34,000 বাই 85 ইন্টু 15। এইগুলো একদম পুরো বেসিক। তুই 7, 8, 9, 10 এ কি ঐকিক নিয়ম শিখেছিস, কি ম্যাথটা কতটা বেস স্ট্রং আছে, এইগুলো ইজিলি বুঝি যাবে। এগুলো বেস। তাহলে কত হলো বল? 34,000 বাই 85 ইন্টু 15 করে দেখ। বুঝতে পেরেছিস? করতে থাক, করতে থাক, আরম্ভ কর। 34,000 বাই 85 ইন্টু 15 কত হচ্ছে বল? 6,000 টাকা। তাহলে ফ্যাক্টরি ওভার কত বেরোলো? 6,000 টাকা। ব্যাস 40,000 টাকা ক্যান্সেল হয়ে গেল। বল বুঝেছিস তো? বল বুঝেছিস তো? এই যে যেই পিডিএফ এর অঙ্ক করাচ্ছি, তোকে পিডিএফ অলরেডি দেওয়া আছে। ওই পিডিএফ এর অঙ্ক, এই অঙ্কগুলো করে গেলে এনাফ এনাফ এনাফ। ইংলিশে পিডিএফ দিয়ে দিই তোকে। তোকে ইংলিশ পিডিএফ পুরো দিয়ে দিয়েছি। ঠিক আছে? ইংলিশ পিডিএফ পুরো দেওয়া আছে, ওটা ভালো করে দেখবি। তাহলে 21 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখ 21 নম্বর অঙ্কের অ্যান্সার কত হলো? 40,000। বুঝতে পারলি কিভাবে করলাম? কোনো ফর্মেটে যেতে হলো? ফর্মুলা যেতে হলো? কোনো ফর্মুলা যেতে হলো না। ওই একটাই, তুই যা জানিস সেই নিয়ম করলেই হয়ে গেল। ওয়ার্ক কস্ট হয়ে গেল। 20 হয়ে গেল, 21 হয়ে গেল। ঠিক আছে? আমাকে নেক্সট উইকে আমি সব কটা অঙ্ক দেখবো। 1 থেকে পুরো কত 31 অব্দি না? কটা অঙ্ক খাতা দেখবো নতুন করে দেখবো। আগে তো আমি করি, আমি তো আমার করানো করে বুঝতে পারবো। তারপরে নতুন করে 1 থেকে 31 অব্দি করেছি, সেগুলো আমি দেখবো। ঠিক আছে তো? এবং এই খাতা কর বা অন্য খাতা কর, করে আমাকে দেখাবি। এবার হচ্ছে আমি দেখবো যে আমি আবার কিন্তু মেলাবো। বইয়ের মতন তো করিসনি, আমার মতন করেছিস তো, সেটাই আমি ফলো করবো। ঠিক আছে? বইয়ের মতন হলে কেটে দেবো। বইয়ের মতন হলে কেটে দেবো আমি। বইয়ের মতন হলে কেটে দেবো, মানে বইয়ের নিয়মটা তো করিনি। যেটা শিখিয়েছি সেই নিয়মটাই ফোকাস করতে হবে। ঠিক আছে? দেখে দেখে করবি না। আমি বারবার বলবো, যদি পরীক্ষার হলে নিজে থেকে করতে চাস তাহলে নিজে থেকে না দেখে করবি। কোনো পয়েন্ট, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা, সে অঙ্ক নয় আরো একবার দেখিয়ে দেবো। কিন্তু দেখে দেখে করবি তো। দেখে দেখে করবি না মানে কি? মানে দেখ, তুই অঙ্ক করার সময় একবার দেখে নিলি কিভাবে করেছি, সেটা দেখলি। কিন্তু যখন অঙ্ক করবি পুরো ওই হয় না, চলো খাতায় করা আছে, আগে তো করাই আছে, ওটা দেখে দেখে টুকে নিয়ে চলে আসি। তো ওটা না, নিজে থেকে করতে হবে, নিজে থেকে। 21 হয়ে গেল দেখ। এবার দেখ 22-এর অঙ্কটা দেখ, শোন। 22-এর অঙ্কটা মন দিয়ে শুনবি। তুই নিজেই বুঝে যাবি। দেখ অঙ্কটা দেখ কি দিয়েছে। স্যার প্রাইম কস্ট দিয়েছে, মানে প্রাইম কস্ট থেকে স্টার্ট করতে হবে। আর তোকে বের করতে কি বলছে? দেখ কস্ট অফ প্রোডাকশন। তাহলে তুই ফরম্যাট সাজা, প্রাইম কস্ট থেকে কস্ট অফ প্রোডাকশন সাজাবে, অঙ্ক হয়ে যাবে। অঙ্ক হয়ে যাবে, তুই নিজেই পারবি এটা। প্রাইম কস্ট থেকে কস্ট অফ প্রোডাকশন অব্দি সাজা। কত নম্বর অঙ্ক বললাম এটা? হ্যাঁ, তাই তো বলেছি তোকে। প্রাইম কস্ট শুরু কোশ্চেনে দিয়েছে, প্রাইম কস্ট। আর তোকে বের করতে বলছে কস্ট অফ প্রোডাকশন। 22 নম্বর অঙ্ক। প্রাইম কস্ট। টাকা পয়সা লিখবি না, যখনই পরীক্ষা দেবে এরকম তুই ফরম্যাট আনি, খুব বেটার হবে, খুব বেটার হবে। ফরম্যাট সাজিয়ে দিবি। প্রাইম কস্ট। তো প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করতে হয়? ফ্যাক্টরি ওভারহেড। আর এইগুলো যত শিখে যাবি না, এবার পরীক্ষায় বা আমরা যখন এমসিকিউ করাবো না, ওটা আরো ট্রিক্স বুঝতে পারবি। কারণ এই ফরম্যাট মাথায় ঢুকলে ট্রিক্স বেরিয়ে যাবে। ফরম্যাটটা মাথার মধ্যে ঢুকতে হবে। ফ্যাক্টরি ওভারহেড। আস্তে শোন, মন দিয়ে শোন। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ কর। করলে কি হবে? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট। এই এতগুলো করতে করতে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, ফর্মুলাটা মুখস্থের মতন হয়ে গেছে। ওয়ার্ক কস্ট। বাড়িতে এবার যতটা হয়ে যায় না, একবার না দেখে লিখবি। প্রথম দিকে দেখবি কতটা লিখবি, তারপর যেটা আমি লিখিয়েছি দেখবি কতটা মিলেছে। ভুল হচ্ছে তাহলে আরেকবার চেক করতে, তাহলে এইটা পড়লেই হয়ে যাবে। মেনলি এটা। ওয়ার্ক কস্ট সঙ্গে কি যোগ করবো বল? অফিস ওভারহেড। ঠিক আছে? অফিস ওভার যোগ করলে কি হয়? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে? বল কোশ্চেন পড়ে বল আমাকে কি কি দিয়েছে। কি কি দিয়েছে কোশ্চেন পড়ে বল। প্রাইম কস্ট দিয়েছে কত? 20 লাখ টাকা। প্রাইম কস্ট বলেছে 20 লাখ টাকা, লিখে দিলাম। আর কি বলেছে? পড় কোশ্চেন পড়বি। ফ্যাক্টরি ওভার বলেছে 50% অফ প্রাইম কস্ট। কত সুন্দর দিয়ে, এর তো সোজা দিয়ে দিয়েছে। বলছে ও তোকে কোশ্চেনে বলেছে ফ্যাক্টরি ওভার কত পার্সেন্ট? 50। কার 50? প্রাইমের 50। প্রাইম তো 20 ছিল, 20 50 করলে কত হয়? 10 হয়। 10 লাখ। 20 লাখের 50% 10 লাখ হয়।
20 লাখের 50% 10 লাখ হয়, হয়ে গেল। তাহলে দুটো যোগ করে দিলি 30 লাখ। এটা তো সোজা দিয়েছে বল, এটা তো ব্যাক ক্যালকুলেশন দেয়নি, নর্মালি দিয়েছে 30 লাখ টাকা হবে। আর কি বলেছে বল? আরে এই দেখ, অফিস ওভারহেড মানে কথাটার নামই হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কত বলেছে বল? 4 লাখ টাকা। এই তো অনেক সোজা দিয়েছে রে, আগের অঙ্কগুলো থেকে অঙ্ক অনেক সোজা। স্টেট কোশ্চেন, এটাকে স্টেট কোশ্চেন বল। 34 লাখ, কস্ট অফ প্রোডাকশন 34 লাখ। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন দিয়েছে কত? 34 লাখ টাকা। ভেরি গেল অ্যান্সার, বুঝা গেল? এটা একদম সোজা অঙ্ক ছিল, কিছু ছিল না অঙ্কটার মধ্যে। ছোট ছোট করে হচ্ছে তো, এই ছোট ছোট। ওরা বইতে কি করে জানি, ওরা বইতে লিখেছে প্রাইম কস্ট যোগ ফ্যাক্টরি ওভারহেড যোগ অফিস ওভারহেড করে দেয়। তো এটা করার দেখ, ওটা করে ওরা আলাদা আলাদা ফর্মুলা তৈরি করে একটা অঙ্ক। এটা করা কি একটাই ফরম্যাট তোর মাথার মধ্যে গেঁথে আছে। তারপর তুই নিজের মতন তৈরি কর না। ধর এই অঙ্কটা তোকে পরীক্ষায় করতে বলেছিল, কস্ট অফ প্রোডাকশন বের করতে বলেছিল, তুই ক্যালকুলেটর নিবি, আর কিছু করতে হবে না। এই অঙ্কটা কর, ক্যালকুলেটর নিবি, প্রাইম কস্ট বলেছে কোন, মানে ফর্মুলাটা মাথার মধ্যে ঘুরছে। ফর্মুলা কি? কস্ট অফ প্রোডাকশন আচ্ছা, প্রাইম কস্ট নিতে হয়, ফ্যাক্টরি ওভারহেড নিতে হয়, আর অফিস ওভারহেড নিতে হয়, তাই? প্রাইম কস্ট আমাকে বলে দিচ্ছে, হ্যাঁ বলে দিচ্ছে। অফিস ওভারহেড বলে দিই, ফ্যাক্টরি ওভারহেড বলে দিই, হ্যাঁ বলে দিচ্ছি। অফিস 3টে যোগ করে দিই, আমার কাছে লিখে নিয়ে করতে হবে না। এইগুলো যত বাড়িতে অঙ্ক করার সময় লিখে লিখে করবি না, যত এমসিকিউ তত তাড়াতাড়ি বের করতে পারবি। ঠিক আছে, কনসেপ্ট যত ক্লিয়ার হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে এমসিকিউ করতে পারবি না। এটা 22-এরটা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এবার 23 নম্বর অঙ্কটা দেখ। 23 নম্বর অঙ্ক খুব সুন্দর অঙ্ক দিই, খুব সুন্দর অঙ্ক দিই 23 অঙ্ক। দেখ, তোদের বই আছে, আমিও করেছি অঙ্ক। এই কস্ট অফ সেলস এর আরেকটা নাম আমি লিখিয়েছিলাম, জানিস তো? কস্ট অফ সেলস এর আরেকটা নাম বলেছিলাম আগে দিই, টোটাল কস্ট। ওই যে বললাম বাড়িতে অঙ্ক দেখতে হবে, অঙ্ক না দেখলে হবে না তো। কস্ট অফ সেলস এর আরেকটা নাম টোটাল কস্ট, ঠিক আছে তো? কস্ট অফ সেলস এর আরেকটা টোটাল কস্ট লিখে রাখ। কস্ট অফ সেলস এর আরেকটা নাম টোটাল। তুমি ওয়ার্ক কস্ট এর আরেকটা নাম আর বলেছিলাম না, বলে শুনে নে। ওয়ার্ক কস্ট এর আরেকটা নাম লিখবি কি বলতো? ফ্যাক্টরি কস্ট। ওয়ার্ক কস্ট এর আরেকটা নাম ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট দুটো দুটো করে নাম জেনে রাখা ভালো। তার ওয়ার্ক কস্ট না দিয়ে ফ্যাক্টরি কস্ট দিয়ে দিল। তাহলে কি বললাম বল? কস্ট অফ সেলস এর একটা নাম কি বললাম? টোটাল কস্ট। টোটাল কস্ট বের করতে। তাহলে আগে কোশ্চেন পড়ছি না, দেখেন কোশ্চেন পড়িনি এখন। টোটাল কস্ট বের করার ফর্মুলা কি শিখিয়েছি? প্রাইম কস্ট, তার সঙ্গে অফিস ওভারহেড, সরি ফ্যাক্টরি যোগ করো, হয়ে যাবে তোমার ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস যোগ করো, তাহলে কি হবে? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন সেলিং যোগ করো, হয়ে যাবে সেলিং হয় কি? টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। ফরম্যাটটাকে সাজা, অঙ্ক ভ্যালুতে তাকাতে হবে না, ভ্যালুতে ফরম্যাট সাজা। তাহলে তুই ফরম্যাট সাজাতে হচ্ছে কি হচ্ছে, সাজাতে সাজাতে তোর একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, ফরম্যাটটা মুখস্থের মতন হয়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে। যত তুই এরকম লিখে লিখে করবি মুখস্থ হবে, আর এরকম পড়ে পড়ে করবি তাহলে মুখস্থ আর তাড়াতাড়ি হবে। পড়ে পড়ে করলে, পড়ে পড়ে করবি, ঠিক আছে তো? ফরম্যাটটাকে ফোকাস কর। বইতে তো অনেক কিছুই করে দেবে, বই দেখে করে আবার কি লাভ হবে? কোনো লাভ হবে না, ঠিক আছে তো? কত নম্বর অঙ্ক বল এটা? 23। তেইশ নম্বর অঙ্ক, তাই তো? দেখ, ওরা কি বলে দিয়েছে আরেকবার একটু কোশ্চেনটা একটু জাস্ট একবার দেখে নে। মানে কেন দেখছি জানিস তো? অ্যাকচুয়ালি আমাকে স্টার্ট করতে হবে কোথা থেকে, ওটা জানার চেষ্টা করছি। আর কোনো কারণ না, ওয়ার্ক কস্ট থেকে স্টার্ট করছে, তাহলে পুরো না, ওয়ার্ক কস্ট থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? ওটার জন্যই দেখলাম কোশ্চেন। তাহলে লিখবো কি? ওয়ার্ক কস্ট। এই মাত্র বললাম ওয়ার্ক কস্ট আরেকটা নাম, বলতে পারবি? ফ্যাক্টরি কস্ট। মনে রাখবি কিন্তু পরীক্ষায় যদি ওয়ার্ক কস্ট যদি ফ্যাক্টরি কস্ট দিতে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে তো? ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করবো? অফিস ওভারহেড, হয়ে যাবে কি? কস্ট অফ প্রোডাকশন। এর সাথে যোগ করবো কি? সেলিং ওভারহেড, হয়ে যাবে কি বল? টোটাল কস্ট। এবার একটা করে ভ্যালু বসে। কি বলেছে? ওয়ার্ক কস্ট বলেছে কত? 15 লাখ টাকা, তাই তো? ওয়ার্ক কস্ট কত বলেছে দেখ, ওয়ার্ক কস্ট কত বলেছে অঙ্কে? 15 লাখ টাকা। অ্যাডমিনিস্ট্রেশন বলে 2 লাখ টাকা, মানে অফিস অ্যাডমিনিস্ট্রেশন মানে অফিস। 15 লাখ আর 2 লাখ যোগ করলে হচ্ছে 17 লাখ। সেলিং ওভারহেড কত বলেছে? 40% অফ কস্ট অফ প্রোডাক্ট, একদম সোজা। 17 লাখের 40% কত হয়? 4 17 কত হয়? 17 68 নাকি? 68,000। 17 লাখের 40%, ঠিক আছে? মানে 68 মানে হচ্ছে 6,80,000। 6,80,000 ক্যালকুলেট করে দেখে নিতে হবে, 6,80,000 হচ্ছে। 6,80,000, তাহলে কত হলো অ্যান্সার? 23,80,000। এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, বুঝে গেলি অঙ্কটা? সোজাই অঙ্ক ছিল, সোজা ছিল অঙ্ক। 23 নম্বর পেলাম, 23,80,000, ঠিক আছে। ঠিক আছে, 23,80,000, ঠিক আছে। 24 নম্বর না, 24 নম্বরটা কি বলেছে? 24 নম্বর কি বলেছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে 15 লাখ টাকা, ডাইরেক্ট ওয়েজেস বলেছে 4 লাখ টাকা। এখানে কিন্তু আমি ডাইরেক্ট এক্সপেন্সেস খুঁজে পাইনি। একটা কথা, অঙ্কে ডাইরেক্ট এক্সপেন্স থাকতেই হবে কোনো কথা নেই। কোনো কোনো অঙ্কে থাকতে পারে, নাও থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে কোশ্চেনে মেনশন করবে যে না ডাইরেক্ট এক্সপেন্স আছে, নেই এই অঙ্কে, তাহলে এই দুটো যোগ করলে কি হয়? প্রাইম কস্ট হয়ে গেল। এই দুটো যোগ করলে প্রাইম কি বলেছিলাম? তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট। তাহলে এখানে তো তিনটে নেই, এখানে দুটো আছে, দুটো ডাইরেক্ট যোগ করে প্রাইম কস্ট হয়ে গেল। এই প্রাইম কস্টের সঙ্গে তুই ফ্যাক্টরি ওভারহেড যোগ করবি, কি হয়ে যাবে? ওয়ার্ক কস্ট। এটা একদম সোজা অঙ্ক দিয়েছে, এ তুই মুখোমুখি হয়ে যাবে অঙ্ক, এই তো মুখোমুখি হয়ে যাবে অঙ্কটা। তবু আমি লিখে করছি, 6,80,000, 68 না, 6,80,000, 24। কি বলেছিল এখানে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। কোশ্চেনে কি বলেছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। কত বলেছিল দেখ কোশ্চেন পর? 24 এ ডাইরেক্ট ম্যাটেরিয়াল 15 লাখ টাকা। তারপর কি বলেছিল? ডাইরেক্ট ওয়েজেস 4 লাখ টাকা। ডাইরেক্ট এক্সপেন্সেস নেই আর লিখলাম, তাহলে 19 লাখ টাকা হয়ে গেল কি তোর প্রাইম কস্ট। ঠিক আছে, এর সাথে যোগ করবো কি? ফ্যাক্টরি ওভারহেড। কোশ্চেন পড়ে নে, ফ্যাক্টরি ওভারহেড কত বলেছে? 80% অফ ডাইরেক্ট ওয়েজেস, এই যে 80%, মানে 4 লাখের 80% করলে কত হয়? 3,20,000। শেষ, 3,20,000। তাহলে ব্যাকেটে দেখিয়ে দিলাম 4,00,000-এর 80%, তাহলে কত হচ্ছে? 22,20,000। এটাকে বলে কি? ওয়ার্ক শেষ নেই। হয়ে গেল, ছোট্ট অঙ্ক ছিল, সোজা অঙ্ক ছিল। তাহলে 24-টা 25 নম্বর অঙ্কটা করো। 25 নম্বর অঙ্কটার দিকে দেখা, কি বলছে? ওরা তোকে বের করতে বলছে কি? কস্ট অফ প্রোডাকশন। তাহলে বুঝতে পারলি তো, ওরা তোকে কি বের করতে বলেছে? কস্ট অফ প্রোডাকশন বের করতে বলেছে। ওয়ার্ক কস্ট তোকে বলে দিয়েছে, ওয়ার্ক কস্ট সঙ্গে কি যোগ করতে হয়? ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, তাহলে করলে কি হয়? কস্ট অফ প্রোডাকশন, সরি কি বললাম? ফ্যাক্টরি ওভারহেড কেন? ওয়ার্ক কস্টের সঙ্গে অফিস ওভারহেড যোগ করবো। অফিস ওভারহেড যোগ করলে তাকে বলে কস্ট অফ প্রোডাকশন। তো অফিস ওভারহেড কি বলেছে? অফিস ওভারহেড বলেছে ফিক্সড বলেছে 2 লাখ টাকা, আর ভেরিয়েবল বলেছে 3 টাকা পার ইউনিট। ঠিক আছে, ইউনিট প্রডিউসড অ্যান্ড সোল্ড হয়েছে 2 লাখ ইউনিট। খুব সুন্দর নাম, একটু নতুন দিয়েছে। চল, ফরম্যাট তো সাজাতে পারবো, ফরম্যাট তো সাজাতে পারবো, ফরম্যাট সাজা, ফরম্যাট তো সাজাতে পারবো, ফরম্যাট সাজা। বলে দিচ্ছি, ফরম্যাট কি ছিল বল? কি বলে দিয়েছিল কোশ্চেনে অঙ্কে? ওয়ার্ক কস্ট বলেছিল, ওয়ার্ক কস্ট লে, ওয়ার্ক কস্ট লে, তার সাথে কি যোগ করবো? অফিস ওভারহেড। ভালো করে, এই অফিস ওভারহেড একটু ঝামেলা আছে, দাঁড়া শুনে নে। এখানে তো ঝামেলা তো অফিস ওভারহেড, দেখ আর কিছু ঝামেলা নেই তো। আমরা যখন এই চ্যাপ্টারে থিওরি পড়েছিলাম, অ্যাকচুয়ালি ওভারহেড 2 রকমের হয়, মানে যে কোনো খরচা, ধর অফিস ওভারহেড বল, তোর ফ্যাক্টরি ওভারহেড বল, ঠিক আছে, সেলিং ওভারহেড বল, প্রতিটা ওভারহেড না 2টো করে পার্ট থাকে। কিছুটা পার্ট হয় ফিক্সড, কিছু পার্ট হয় ভেরিয়েবল। যে কোনো ওভারহেড কিছু পার্ট হয় ফিক্সড, কিছু পার্ট হয় ভেরিয়েবল। এতক্ষণ কিছু বলছিল না, এতক্ষণ কিচ্ছু বলছিল না। এখানে এই অঙ্কে বলে দিয়েছে যে অফিস ওভারহেডের একটা পোর্শন আছে ফিক্সড, একটা পোর্শন ভেরিয়েবল। মানে কোনো ওভারহেডের একটা পোর্শন যদি ফিক্সড আর একটা পোর্শন ভেরিয়েবল থাকে, তাকে কি ওভারহেড বলে জানিস? সেমি ভেরিয়েবল ওভারহেড। তাকে বলা হয় সেমি ভেরিয়েবল ওভারহেড। কোনো একটা ওভারহেডের মধ্যে একটা পোর্শন ফিক্সড থাকতে পারে আর একটা পোর্শন ভেরিয়েবল থাকতে পারে।
এরকম ওভারহেডকে বলা হয় সেমি ভেরিয়েবল ওভারহেড, অর্ধ পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, আমরা মনে কর বলেছিলাম বিহেভিয়ারের দিক থেকে কস্টকে তিন ভাগে ভাগ করে, বিহেভিয়ারের দিক থেকে, বিহেভিয়ার আচরণের দিক থেকে কস্টকে তিন ভাগে ভাগ করে, আচরণের দিক থেকে একটা কি ফিক্সড কস্ট বা ফিক্সড ওভারহেড, যেহেতু আমরা তো ইকোনমিক্স পড়ছি, ইকোনমিক্স বলে বলতাম কস্ট, এটা যেহেতু কস্টিং করছি তো এগুলো ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, সেমি ভেরিয়েবল ওভারহেড। তো পড়েছিলাম, তাহলে কি বললাম মনে রাখো, থিওরি পড়েই দিলাম, একবার থিওরি মনে করে দিলাম। বিহেভিয়ারের দিক থেকে কস্টকে তিন ভাগ হবে, বিহেভিয়ার থেকে কষ্ট কয় ভাগ করে, তিন ভাগ। কি কি নাম বললাম বল? ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, সেমি ভেরিয়েবল। ফিক্সড ওভারহেড মানে তো ফিক্সড, একদিন থিওরি পড়েছিলাম, ফিক্সডই হবে পুরো। তুই প্রোডাকশন যাই কর না কেন, খরচা বরাবর সেম হবে, তাকে বলে ফিক্সড। ভেরিয়েবল কাকে বলে? যত প্রোডাকশন করবি তত খরচা বাড়বে, তাকে বলে ভেরিয়েবল। সেই ভেরিয়েবল ওভার কাকে বলে? যার মধ্যে কিছু পোর্শন ফিক্স থাকবে, কিছু পোর্শন ভেরিয়েবল থাকবে। যেমন আমি আগের দিন বলেছিলাম ফিক্স কস্টের উদাহরণ কি? বাড়ি ভাড়া। কোম্পানি চাকরি করতে গেছে, তার স্যালারি। আচ্ছা, তো কোম্পানিতে চাকরি করতে গেছে, তার দেখা গেলো কোম্পানিতে প্রোডাকশন ভালো করতেই পারেনি, কেউ কি স্যালারি আটকে দেবে? এটা তো হবে না, স্যালারি তো দিতেই হবে ওকে, তাই তো? স্যালারি, তারপর যে কারখানার ভাড়া, এগুলোকে বলে ফিক্সড ওভারহেড। ঠিক আছে তো? স্যার ভেরিয়েবল ওভারহেড উদাহরণ কি? আরে কাঁচামাল, লেবার, এই যে করলি না অঙ্ক করছি, একদম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার তো ভেরিয়েবল ওভারহেড। যত তুই প্রোডাকশন করবি তত কাঁচামাল কিনতে হবে, যত তুই প্রোডাকশন করবি তত ওয়ার্কার বাড়াতে হবে, তো ভেরিয়েবল ওভারহেড। সেই ভেরিয়েবল টেলিফোন এক্সপেন্সেস বলা হয়, টেলিফোন এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্সেসটা সেই ভেরিয়েবল। তো পরে তো বলে দেবো, আমরা এক্সাম্পল পড়ে দেবো, বাট বেসিক্যালি ফিক্সড আর ভেরিয়েবল এক্সাম্পলটা তোকে বুঝিয়ে দিল। সেই ভেরিয়েবল বলে যে আমাদের যেটা ফিক্সড যেটা ভেরিয়েবল, এই অঙ্কে সেটা বলেছে। এই অঙ্কে বলেছে অফিস ওভারহেডে একটা পোর্শন ফিক্সড আছে আর একটা পোর্শন ভেরিয়েবল আছে, এটাই বলে সেই ভেরিয়েবল। ঠিক আছে তো? তাহলে লেখ, প্রথমে লেখ এর আন্ডারে লেখ ফিক্সড, আমি আন্ডারলাইন করলাম না, এর আন্ডারে লেখ ফিক্সড। ফিক্সড কত বলেছে বল? কোশ্চেন পড়ে বল, ফিক্সড কত বলেছে বল? 2 লাখ টাকা ফিক্স বলেছে, 2 লাখ টাকা। এখানে লিখছি, এই দেখ এখানে লিখছি না, এখানে লিখলাম 2 লাখ, ফিক্স 2 লাখ টাকা, ফিক্স 2 লাখ টাকা, ফিক্স 2 লাখ টাকা। কি বললাম বুঝলি? ফিক্স 2 লাখ টাকা হয়ে গেল। আর ভেরিয়েবল এ বললাম তো দুটো বলবি। দেখ আগের অঙ্কগুলো বলেনি, বললে করতে হতো, বললে করতেই হতো এরকম ফিক্সড আর ভেরিয়েবল। ভেরিয়েবল কত বলেছে বল? এখানে ভেরিয়েবল কি বলেছে? 3 টাকা পার ইউনিট, 3 টাকা মানে 3 টাকা ভেরিয়েবল খরচা, বুঝিস তো? ভেরিয়েবল খরচা কোনো কিছু প্রোডাকশন করতে গেলে তুই যত, তোর একটা পেন তৈরি করতে তোর ভেরিয়েবল খরচা যত হচ্ছে, দুটো করতে গেলে আরো বেশি হবে। ফিক্সড খরচা, আরে নর্মাল ব্যাপার, তোর একটা পেন তৈরি ফিক্সড খরচা কিছু ফিক্সড, তুই পেনটা তৈরি করবি তুই মেশিনে করবি, তো ওই মেশিন কিনতে খরচা, ওটা তো ফিক্সড ওভারে, ওটা ফিক্সড ওভারে। আর ভেরিয়েবল ওভারহেড কি? ভেরিয়েবল ওভারহেড আলাদা, একটা পেন তৈরি করার জন্য যে সমস্ত খরচা হতে পারে টুকটাক খরচাগুলো, ওটা ভেরিয়েবল। তুই দুটো পেন তৈরি করলে খরচাটা বাড়বে, তিনটে তৈরি করলে খরচা, ওটা ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল আলাদা, ফিক্সড আলাদা। ভেরিয়েবল কিসের উপর ডিপেন্ড করে? প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন করলেই খরচাটা হবে, নাহলে হবে না। ঠিক আছে তো? প্রোডাকশন যদি বন্ধ করে দিই, যদি প্রোডাকশন যদি বন্ধ করে, তাহলে ভেরিয়েবল কোনো খরচা হবে না, ভেরিয়েবল ওভারহেড বলে কোনো খরচা হবে না। তুই ভাব না, প্রোডাকশন যদি বন্ধ করিস, তোর কাঁচামাল, তুই ধর একটা পেন তৈরি করছিস, যতটা কাঁচামাল লাগবে, দুটো পেন তৈরি করতে কাঁচামালটা আরো বাড়াতে হবে, তিনটে কাঁচামাল, কি এটাতে ভেরিয়েবল ওভারহেড। ভ্যারি করে কিসের উপর ভ্যারি করে? প্রোডাকশনের উপর। প্রোডাকশন করো খরচা করো, প্রোডাকশন বন্ধ খরচা বন্ধ, এটাকে বলে ভেরিয়েবল ওভারহেড। ফিক্সড ওভারহেড কি? প্রোডাকশন করো বা না করো তোমাকে তো খরচা করেই যেতে হবে, এটাকে বলে ফিক্সড ওভারহেড। ঠিক আছে তো? তাহলে ভেরিয়েবল ওভারহেড কত বলেছে বল? কত বল? 3 টাকা পার ইউনিট। তাহলে তুই প্রোডাকশন করছিস কত? কোশ্চেন পর দেখ, বলে দিই যে পাশেই বলেছে 2 লাখ, তাহলে 2 লাখ টাকা, 2 লাখ ইউনিট প্রোডাকশন করছিস, এক একটা ইউনিট তৈরি করে 3 টাকা খরচা হচ্ছে, তাহলে টোটাল ভেরিয়েবল খরচা 6 লাখ। তো ব্যাস হয়ে গেল, 2 লাখ আর 6 লাখ 8 লাখ টাকা, বুঝতে পারলি? আর ওয়ার্ক কস্ট কত বলেছে অঙ্কে? পর ওয়ার্ক কস্ট কত বলেছে বল অঙ্কে? বলে দিল কোশ্চেন, বল 22,20,000। ব্যাস অঙ্ক শেষ। 22,20,000 সাথে 8 যোগ করলে কত হলো? 30,20,000। এটাই তো বের করতে বলেছিল তোকে, বল আর কিছু বের করতে বলেছিল? কি বের করতে বলেছিল কোশ্চেনে 25 নম্বর অঙ্কে? কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেছে, শেষ। এটাই দেখে নি, তোরাও দেখে নি। কস্ট অফ প্রোডাকশন কত হলো? 30,20,000। ঠিক আছে, হলো তো এটা 25-এরটা। ছাব্বিশেরটা পড়বো।
26,000 করবো। স্কুলে করেছি চ্যাপ্টার করে ফেলেছে? স্কুলে করেছি? স্কুলে করেছি? না বলছি যখন করেছিল এইগুলো করেছিল কস্টশিট বলেছিল হয়ে গেছিল। এগুলো কস্টশিট তো না এগুলো দেখো এইটা কষ্ট হচ্ছে এগুলো দাগ কেটে দেবো। ওটা তো পরের চ্যাপ্টার করেছে। এইটা করে এই চ্যাপ্টার করে গেলে পরের চ্যাপ্টার করার কোনো অসুবিধা হবে না। পরের চ্যাপ্টার অর্ধেক অঙ্ক হয়ে গেছে বলতে পারিস। পরের চ্যাপ্টারে অর্ধেক অঙ্ক হয়ে গেছে বলতে পারিস। ঠিক আছে তো? 26 পরের চ্যাপ্টার পড়ার পর খাটতে হবে না। মেইন খাটনি এটা। 26 নম্বর অঙ্ক কি বলেছে দেখ। ভালো করে শোন কি বলেছে। মন দিয়ে পড়বি কোশ্চেনটা। টোটাল প্রোডাকশন কস্ট। টোটাল প্রোডাকশন কস্ট মানে বুঝলি কস্ট অফ প্রোডাকশন বলেছে। টোটাল প্রোডাকশন কস্ট বলেছে। ঠিক আছে টোটাল প্রোডাকশন কস্ট কত বলেছে বল 20 লাখ টাকা। ঠিক আছে টোটাল প্রোডাকশন কস্ট বলেছে 20 লাখ টাকা। টোটাল সেল ভ্যালু বলেছে কত বল 9 লাখ টাকা। টোটাল সেল ভ্যালু বলেছে কত 9 লাখ টাকা। তাই তো? আমি কোন সরি আমি উল্টো অঙ্ক দিয়েছি সরি 26 এটা টোটাল প্রোডাকশন কস্ট বলেছে 20 লাখ টাকা আর টোটাল সেল ভ্যালু বলেছে 24 লাখ টাকা। টোটাল সেল ভ্যালু 24 লাখ টাকা। পরের অঙ্কটা একই টাইপের অঙ্ক দিয়েছে। নাম্বার অফ ইউনিট প্রডিউস বলেছে 2 লাখ ইউনিট। নাম্বার অফ ইউনিট সেল বলেছে 2,40,000 বলছে বলো প্রোডাকশন কস্ট এটা এটার জন্য খাতায় লিখতে হবে এটা বলতে হবে এটা ক্যালকুলেটর নিবি অঙ্ক শেষ। ঠিক আছে তো টোটাল প্রোডাকশন কস্ট কত বলেছে বল 20 লাখ টাকা। ঠিক আছে আর কত ইউনিট তুই কত ইউনিট প্রোডাকশন করেছিস বল 2 লাখ। তো বলছে এক একটা ইউনিট প্রোডাকশন করতে কত খরচা হচ্ছে তাহলে কি আনসার হওয়া উচিত। তো অ্যান্সার আমি বলেও দিচ্ছি 20 লাখ বাই 2 লাখ হওয়া উচিত নাকি 20 লাখ বাই 2,40,000 হওয়া উচিত। দেখ অপশন দিয়ে দিলাম। অপশন দিয়ে দিলাম হয় 20 লাখ বাই 2 লাখ হবে আর নাহলে 20 লাখ বাই 2,40,000 হবে। বল কোনটা হওয়া উচিত? ব্যাস 2 লাখ ইউনিট তৈরি করতে 20 লাখ টাকা খরচা হচ্ছে একটা তৈরি করতে কত 20 লাখ বাই 2 লাখ অঙ্ক শেষ। শেষ হয়ে গেলে না 20 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলে কত হয় বল করে নে ক্যালকুলেটারে দেখ 20 লাখ বাই 2 লাখ 10 হয় 10 2 লাখের সঙ্গে 10 গুণ করলে 2 লাখই হয়। তাহলে অ্যান্সার হলো 10 টাকা। বুঝতে পারলি কি বললাম? কেন বুঝিসনি? কেন বুঝতে পারিস তুই কত ইউনিট তৈরি করেছিস আগের দিন বলেছিল এটা আগের দিন এটাই বলেছিলাম কত ইউনিট তৈরি করেছিস আমাকে বল কোশ্চেন পড়ে বল না বললে আমি বুঝবো 2 লাখ তৈরি করেছিস খরচা কত 2 লাখ করতে না 2,40,000 তো 20 লাখ টাকা তো 2 লাখটা তৈরি করতে তোর 20 লাখ টাকা খরচা হয়েছে তাহলে একটা তৈরি করতে কত খরচা হলো 20 লাখ বাই 2 লাখ 10 টাকা হয়ে গেল এটা সিম্পল অঙ্ক দিয়েছে। তাই এটার কি লেখা দরকার তুই এমনি নিজে লিখে রাখতে পারিস বললে লিখবো না তুই লিখে রাখতে 20 লাখ বাই 2 লাখ 26 নম্বর অঙ্ক দিয়ে লিখে রাখতে পারিস 20 লাখ বাই 2 লাখ। ঠিক আছে 27 নম্বর অঙ্কটা বলছি 27 নম্বর সাম 27 দেখি এই অঙ্কটা আরো সোজা তুই বাদ দে না তুই 26 নম্বর অঙ্কটা এই অ্যান্সারটা বলবি ওরা 27 নম্বর অঙ্ক যেটা বের করতে বলছে আমি 26ই বলে দিতে পারি তাহলে তুই 27টা নিজে কর। ওরা কি বের করতে বলছে জানিস জাস্ট একটু শোন 27 নম্বর কি বের করতে বলছে বলো সেল পার ইউনিট কত হবে সেল পার ইউনিট তুই কতগুলো ইউনিট বিক্রি করছিস বল কোশ্চেন পড়ে বল 26 এর অঙ্কে বল কতগুলো ইউনিট বিক্রি করছিস কোশ্চেন পড়ে বল 26 নম্বর অঙ্কটা পড়ে বল কতগুলো ইউনিট বিক্রি করছিস 2,40,000 2,40,000 ইউনিট বিক্রি করছিস কত টাকা বিক্রি করে কত পেলি বল আরে লেখা আছে কোশ্চেনে এ বাবা বল দেখি কেউ বলতে পারি বিক্রি করে কত টাকা পেয়েছিস বিক্রি করে 20 লাখ টাকা পেয়েছিস বিক্রি করা কি ইংরেজিতে কি বলে বল দেখি বিক্রিকে ইংরেজিতে বলে 24 লাখ 2,40,000 ইউনিট বিক্রি করেছি আর 2,40,000 ইউনিট বিক্রি করে কত টাকা পেয়েছি 24 লাখ তাহলে একটা ইউনিট বিক্রি কত পেলাম 24 লাখ বাই 2,40,000 10 টাকা। তোকে তো বুঝতে হবে তুই কতগুলো বেচেছিস 2,40,000 কত পেয়েছিস 24 তাহলে একটা বেচে কত পেয়েছিস 10 টাকা বোঝা গেল তাহলে নিশ্চয়ই 27 আনসারটা তোর মুখে চলে আসবে আনসারটা দেখ বলার চেষ্টা কর আমি 26 বোঝালাম 27 জব 27 অঙ্কটা দেখ কি বলেছে প্রোডাকশন বলে দিয়েছে 8 লাখ ইউনিট 8 লাখ টাকা কত ইউনিট প্রোডাকশন করেছি 80,000 10 টাকা করে হচ্ছে 10 টাকা করে হচ্ছে সেল করেছি 9 লাখ টাকা কতগুলো ইউনিট সেল করেছি 1 লাখ 9 লাখকে 1 লাখ দিয়ে ভাগ কর কত হচ্ছে 9 টাকা 27 নম্বর অঙ্কের অ্যান্সার হবে 9 টাকা বুঝেছিস তার মানে কি বলতে পারলি যখন তোকে সেল পার ইউনিট বলবে সেল দিয়ে ভাগ করবি যখন কস্ট পার ইউনিট বলবে মানে প্রোডাকশন পার ইউনিট বলবে তখন তুই প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করবি 27 হয়ে গেল ঠিক আছে 28 কি লিখবি তুই লেখ 9 লাখ বাই 1 লাখ আর বেশি কিছু লিখতে হবে না
9 লাখ বাই 1 লাখ, বেশি কিছু লিখতে হবে না। ঠিক আছে তো? 28 নম্বর অঙ্ক করবো। 28 নম্বর অঙ্কটা করবো। 28 নম্বর অঙ্কটা, কোশ্চেনটা পড় 28 বলছে ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। কিছু কিছু ইনফরমেশন, সেল বলে দিয়েছে তোকে 30 লাখ টাকা, সেল বলেছে 30 লাখ টাকা, প্রোডাকশন বলেছে 25 লাখ টাকা, ইউনিট প্রোডাকশন করেছিস মানে কতগুলো ইউনিট তৈরি করেছিস 40,000, বেচে দিয়েছিস কতগুলো 50,000। ঠিক আছে, বলছে বলো প্রফিট পার ইউনিট কত। আসতে ধীরে ছিল, প্রথম দিন করেছিলাম, আজকে আবার বলছি। আমি ধর মনে কর না, ধর মনে কর আমি তোকে বলছি, ধর আমি 40টা পেন তৈরি করেছি। কতগুলো পেন তৈরি করেছি বললাম? 40টা। আমি হাজারে বললাম না, 40টা পেন তৈরি করেছি। তার মধ্যে 40টা পেন তৈরি করেছি, বলছে কোয়ান্টিটি সোল্ড 50টা পেন বেচে দিয়েছে। এখন তুই বলতেই পারিস 40টা পেন তৈরি করে 50টা বেচতে দিবি, কি করে বেচতে পারি বল? কি করে বেচতে পারি বল? তুই 40টা তৈরি করে 50টা কি করে বেচতে পারি? কমন সেন্স কাটা। বলছে স্যার বেচতে তো পারবো, বাঁচতে পারবো। আরে আগের বছরও কিছু পেন ছিল না, আগের বছর পেন ছিল ধর, তাহলে কি করে বেচবো? আমি ধর 40টা পেন তৈরি করে 50টা পেন কি করে বেচতে পারি? ফোন তো বেচতে পারি না, রিয়েলি তো সম্ভব নয়। 40টা তৈরি করে 50টা বেচা যায় না, তাহলে কি করে সম্ভব? আগের বছরে যদি থাকে, আগের বছরে যদি থাকতে পারে না, সেইগুলো বেচেছি, এইভাবে সম্ভব। তো এখানে কি বলছে? সেল বলেছে কত, দেখ সেল অঙ্কে কত বলেছে? 30 লাখ টাকা। ঠিক আছে, সেল করেছিস 30 লাখ টাকা। আর প্রোডাকশন কস্ট কত বলেছে? 25 লাখ টাকা। তাহলে একটু 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 চিন্তা ভাবনা করি আমরা, না? সেল করে পেয়েছি 30 লাখ টাকা, আর বুঝতে পারছিস তো, সেল হয়েছে 30 লাখ টাকা, খরচা কত হয়েছে? 25 লাখ টাকা। খরচা তো 25 লাখ, তৈরি করতে খরচা হয়েছে 25 লাখ টাকা, আর সেইগুলো তো বিক্রি করে, মার্কেটে বিক্রি করে তুই কত পেলি বল? স্যার 30 লাখ টাকা পেলাম। তাহলে লাভ কত? 5 লাখ টাকা লাভ হলো। তো কতগুলো মাল বিক্রি করে 5 লাখ টাকা লাভ হলো বল দেখি? কতগুলো মাল বিক্রি করেছিস তুই? 40,000 নাকি 50,000? 50,000। তাহলে 5 লাখকে 50,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 5 লাখকে 50,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 10 টাকা। বুঝতে পেরেছিস তো? ভাব না, ভাব তো কিছু। আরে তুই ভাব, বিক্রি করে কত পেয়েছিস? তুই ছোটবেলায় প্রফিট বের করার নিয়ম কি শিখেছিস বল? লাভ কি করে বের করবি? স্যার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কত আছে বল? এখানে বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য আছে 30 লাখ টাকা, সেল ভ্যালু। আর প্রোডাকশন করেছিস কত? প্রোডাকশন করতে খরচা 25 লাখ টাকা, লাভ তো 5 লাখ টাকা হয়ে গেল। লাভ তো 5 লাখ টাকা হয়ে গেল। 5 লাখকে ভাগ করো 50,000, 10 টাকা হয়ে গেল। ঠিক আছে, সেটা লিখে লিখে করি, চল আস্তে কথা বলিস না। কত নম্বর অঙ্ক এটা? 28। লেখ প্রফিট, লেখ প্রফিট, লিখে লেখ কর প্রফিট। প্রফিট কি করে বের করবো? প্রফিট, প্রফিট কি লিখবো? লেখ, কি ছিল কোশ্চেনে? সেল নাকি? টোটাল সেলস ভ্যালু, সেলস ভ্যালু লেখ না, সেলস ভ্যালু, সেলস ভ্যালু মাইনাস, মাইনাস ওটা কি ছিল? সেলস ভ্যালু ছিল। আর একটা কি ছিল দেখ? প্রোডাকশন কস্ট বলেছে, প্রোডাকশন কস্ট 25 লাখ। 30 লাখ মাইনাস কত বললাম? 25 লাখ, তাই তো? তাহলে প্রফিট পার ইউনিট কত হবে? 5 লাখ বাই কতগুলো ইউনিট ছিল অঙ্কে? 50,000। তাহলে 10 টাকা করে হচ্ছে। প্রোডাকশন যেটা বেরোলো ওই 5 লাখ টাকা, কস্ট অফ প্রোডাকশন 5 লাখ বেরিয়ে, প্রফিট 5 লাখ বেরিয়েছে। ও হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন প্রফিট 5 লাখ। তাহলে তুই, আচ্ছা তুই প্রফিট করেছিস 5 লাখ টাকা। এবার প্রশ্ন হয়, জাস্ট আমি এমনি মনে মনে বারবার আগেও একটা কোশ্চেন এমসিকিউ জিজ্ঞাসা করলাম, প্রফিট তো 5 লাখ বেরিয়েছে, এটাকে কত দিয়ে ভাগ করো? 40 না 50? আমরা প্রফিট করি কি? প্রফিট কি করে হয়? বিক্রি করলে তো প্রফিট হয়। তা বিক্রি করলে যদি প্রফিট হয়, তাহলে বিক্রির ইউনিটই ভাগ করো। 28 হয়ে গেল, তাই তো? এবার রইলো 3টে অঙ্ক, না? 29, 30, 31। ঠিক আছে, 29, 30, 31। শোন এখন দেখি 29, 30, 31। বলছে কি দেখ, এই অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্ক কিন্তু কঠিন অঙ্ক। এবার 29, 30, 31 একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, একটু টাফ অঙ্ক আছে। 29, 30, 31 এই এতগুলো, এই মধ্যে 1 থেকে 31-এর মধ্যে 29, 30, 31টাই টাফ, আর 1 থেকে 28 কোনো টাফ ছিল না। এইটাই মেন অঙ্ক 29, 30, 31, একটু স্ট্যান্ডার্ড অঙ্ক এটা। শোন বলে দিচ্ছি, এইটা মনে হচ্ছে আমার খুব সম্ভবত মনে হচ্ছে এটা সেগ্রিগেশন অফ কস্ট দিয়েছে, সেগ্রিগেশন অফ কস্টের অঙ্ক দিয়েছে। মানে কি বলতো সেগ্রিগেশন অফ কস্ট কাকে বলে জানিস? তুমি কোশ্চেন করে চেনো কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, চিহ্নিত করা।
আইডেন্টিফিকেশন করা, আইডেন্টিফাই করা কোনটা ফিক্স, কোনটা ভেরিয়েবল, কোনটা সেই ভেরিয়েবল। দেখি আমি কোশ্চেনটা পুরো পড়িনি, আমি পড়ে বলছি সেই অঙ্কই দিয়েছে কিন্তু। দেখ 29 নম্বর অঙ্কটা বলেছে, ভালো করে শুনবি কিন্তু। টোটাল প্রোডাকশন কস্ট, টোটাল প্রোডাকশন কস্ট বলে দিয়েছে, টোটাল প্রোডাকশন কস্ট ফর দ্য মান্থ অফ জুন 2020। বলছে এটা কোনো যায় আসে না, তো বলছে কি টোটাল প্রোডাকশন কস্ট বের করতে হবে 2024 সালে খরচা কত হবে। ভালো করে দেখ না কোশ্চেনটা দিকে দেখা। এপ্রিল মাসের প্রোডাকশন কস্ট কত বলে 40,000, ঠিক আছে। মে মাসের খরচা কত বলেছে বল, মে মাসেও 40,000, ঠিক আছে। বলছি বল জুন মাসে কত হবে, জুন মাসে কত হবে, ব্যাস এই বলেছে কোশ্চেন। ঠিক আছে, এপ্রিল মাসেও 40,000, মে মাসেও 40,000, তাহলে জুন মাসে কত হবে, তাই তো বলেছে। এটা তোরা নিজেরাও বলতে পারবি। একটা জাস্ট আইডিয়া খাটানোর চেষ্টা কর, অ্যান্সারের দিকে না ফোকাস করে জাস্ট কোশ্চেনটার দিকে তাকিয়ে বলার চেষ্টা কর। ভুল হোক আমি বোঝাবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। এটা কি কষ্ট হতে পারে দেখ, অ্যান্সারের দিকে যদি তাকাস তাহলে অনেকে বলে দিতে পারে অ্যান্সার, ঠিক আছে তো। কিন্তু অ্যান্সার দিকে না তাকিয়ে বলার চেষ্টা, তাহলে বুঝতে পারবো, আমার জ্ঞানটা বাড়বে, নলেজ বাড়বে যদি আমি অ্যান্সারের দিকে না তাকাই। তো বোঝার চেষ্টা কর। তুই দেখ এপ্রিল মাসটা বাদ দিয়ে দে না, তুই দেখ না, তুই কোয়ান্টিটি প্রডিউসের দিকে তাকা। তুই যখন 4,000 ইউনিট তৈরি করলি তখন খরচা কত হলো, তুই যখন 5,000 তৈরি করলি তখন খরচা কত হলো। আমি কি বলেছিলাম, ফিক্সড কস্ট কাকে বলে, প্রোডাক্ট ইউনিট, ইউনিট বাড়ুক বা কমুক খরচার কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে ইউনিট বাড়লো, খরচা তো কোনো চেঞ্জ হয়নি, সেটা ফিক্সড কস্ট, অ্যান্সার হয়ে গেল ফিক্সড কস্ট। বলছে ভালো করে শোন, স্যার টাকা লিখতে বলে, কথা কথা বলিস না, কথা বলে বোঝাতেই পারবো না আমি, ঠিক আছে। লিখবো, টাকাটা লিখবো, জাস্ট আগে বুঝতে পারলাম এখান থেকে কি, স্যার এটা তো ফিক্সড কস্ট। ধর এই কোশ্চেনে তোকে দিয়ে দিল, বললো এটা কি ধরনের কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেই ভেরিয়েবল কস্ট, নান অফ দিস। তখন তোকে লিখতে হবে ফিক্সড কস্ট। আগে এটা বললাম, এটা ফিক্সড কস্ট। যদি ফিক্সড কস্ট হয় তাহলে অ্যান্সার কত হবে, এটা 40,000। এখানে 40,000 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এই যে আমি তোকে যে বললাম না, বইতে যেটা লিখেছে না, বইতে যেটা লিখেছে না, এই 40,000টা এটা একটু লম্বা চওড়া দেখ, 3-4 লাইন লিখেছে। আরে আমি যেটা মুখে বললাম সেটাই ওরা ওদের মতন একটা ল্যাঙ্গুয়েজে লিখেছে। কি বললাম বলছি, আমি এই যেটা বললাম সেটাই ওরা বইতে লিখেছে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম, 40,000 কি করে হলো, ঠিক আছে তো। বোঝা গেল কি বললাম। 30 নম্বর অঙ্কটা থেকে ফোকাস কর, 30 নম্বর অঙ্কটা। হ্যাঁ বল, ওটা কিছু করতে হবে না, অ্যান্সারটা কিছু লিখতে হবে না। অ্যান্সারটা তুই আগের অঙ্ক যদি অ্যান্সার খাতায় লিখতে চাস 29 নম্বর অঙ্কের, তুই লিখবি কি, লিখবি হচ্ছে কি বের করতে হবে তোকে, জুন মাসের প্রোডাকশন কস্ট লিখবি, প্রোডাকশন কস্ট অফ জুন মান্থ, প্রোডাকশন কস্ট অফ জুন মান্থ ইকুয়াল টু 40,000 বিকজ ফিক্সড কস্ট, বিকজ ফিক্সড কস্ট, ঠিক আছে। বুঝতে পারলি কেন, কেন কারণটা নিজের মতন কারণ বুঝেছিস তো, নিজের মতন তো বুঝেছিস তো, তার কাউকে লিখে দেখাতে হবে না, ব্যাস এনাফ, এনাফ ইজ এনাফ, ঠিক আছে তো। তাহলে কি বললাম বল, তোর জুন মাসের জুন মাসের প্রোডাকশন কস্ট কত হলো 40,000। কেন 40,000 হলো, কারণ এটা নেচারটা কি ফিক্সড, নেচারটা ফিক্সড। তুই কারণ লিখতে চাস, কারণ হচ্ছে এর নেচারটা হচ্ছে ফিক্সড নেচার, এর নেচারটাকে বলে ফিক্সড নেচার, এর নেচারটাকে কি বলে ফিক্সড নেচার, ফিক্সড নেচারের জন্য ফিক্সড কস্ট। এবার দেখ 30 নম্বর অঙ্কের অ্যান্সারটা বলার চেষ্টা করতে কি, এটা কি হবে, সেমি ভেরিয়েবল কস্ট, তাই তো। এটা এটা একদমই ভুল অ্যান্সার দিয়েছিস, এটা ভেরিয়েবল হবে, ঠিক আছে তো। তো দেখ কি বলছে, দেখ একটু বোঝার চেষ্টা করছি ভেরিয়েবল কাকে বলে। তো আমি আগের দিন একটা না, আমি তোদের একটা কথা বলেছিলাম আগের দিন, একটা ডিফারেন্স পড়েছিলাম, পার্থক্য থিওরি পড়েছিলাম, থিওরি পড়েছিলাম একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্টের একটা ডিফারেন্স পড়েছে, ডিফারেন্স। ফিক্সড কস্ট কাকে বলে, ফিক্সড কস্ট না, এই যে কিউ, কিউ বলেছিলাম কিউর ওপর ডিপেন্ড করে না, ফিক্সড কস্ট কিউর ওপর ডিপেন্ড করে না। কিউ মানে প্রোডাকশন, প্রোডাকশন, ফিক্সড কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন বাড়াও বা কমাও ফিক্সড কস্ট সেম থাকে, তাকে বলে ফিক্সড কস্ট। কিন্তু ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, তো এই প্রোডাকশন যত বাড়াবে ভেরিয়েবল কস্ট তত বাড়বে, প্রোডাকশন কমালে ভেরিয়েবল কস্ট কমবে। প্রোডাকশন বন্ধ ভেরিয়েবল কস্ট নেই, প্রোডাকশন বন্ধ ভেরিয়েবল কস্ট নেই, হয়ে গেল ফিক্সড কস্ট ভেরিয়েবল। আরেকটা কি বলেছিলাম, আরেকটা কি বলেছিলাম জানিস তো, আমি তোকে বলছি এই যে পার ইউনিট, কথা বলিস না, কথা বলিস না, পার ইউনিট, পার ইউনিট ফিক্সড কস্ট কি হয়, ভেরিয়েবল হয়, ভালো করে বুঝবি, ঠিক আছে তো। আবার এখানে কি লিখছি দেখ ভালো করে, দেখো হেভি হেভি জিনিস লিখছি, পার ইউনিট, পার ইউনিট ভেরিয়েবল কস্ট কি হয়, ফিক্সড। এটাই তো মানে, এটা হেভি জিনিস, এটা এই জিনিসটা তোকে ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা হেভি কনসেপ্ট। পার ইউনিট ফিক্সড কস্ট ভেরিয়েবল হয়, বলছি
আর পার ইউনিট ভেরিয়েবল কস্ট কি হয়, ফিক্সড হয়। যেমন যেমন কি হয়, একটি এক্সাম্পল ভাবিস, ধর কিউ, ঠিক আছে, আর ধর এখানে কস্ট। আগের দিন একটা উদাহরণ দিয়েছিলাম, হাতে লিখেছি। যখন 0 ইউনিট তৈরি করছি তখন খরচা হচ্ছে 100 টাকা, যখন একটা তৈরি করছি তখন খরচা হচ্ছে 100 টাকা, যখন দুটো তৈরি করছি তখন খরচা হচ্ছে 100 টাকা, আর কোনো দরকার নেই, তিনটেই দিই। এবার ধর অ্যাভারেজ এএফসি বের করছি। এএফসি মানে কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে কি, গড় ব্যয়। এটা এখানে কি লিখলাম? আচ্ছা বলি স্যার অ্যাভারেজ ফিক্সড কস্ট কি করে বের করে, যদি তুই অঙ্ক বলিস, এই যে ইকোনমিক্স এর কস্ট চ্যাপ্টারে আছে আমাদের। এফসি কে যদি কিউ দিয়ে ভাগ করি, এফসি কে যদি কিউ দিয়ে ভাগ করি, এফসি কোনটা, আর এটাই হচ্ছে এফসি, এটাই হচ্ছে এফসি। এফসি কে কিউ দিয়ে ভাগ করি, 100 কে 0 দিয়ে ভাগ করলে কিছু হয় না। অ্যাকচুয়ালি কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড, ঠিক আছে, এম লিখলাম, ড্যাশ দিলাম। 100 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় বলে, 100। 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো, 50। কি বুঝতে পারছি? এটাকে বলে, এই ঘরটা যে লিখলাম না, এটাকেই বলে পার ইউনিট, এটাকেই বলে পার ইউনিট ফিক্সড কস্ট। বুঝতে পারলি? পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে এফসি। পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে এফসি। কি হলো এখানে, পার ইউনিট প্রথমে তো ড্যাশ হলো, তারপরে 100 হলো, তারপর 50 হলো, তাহলে কি হচ্ছে, পার ইউনিট ফিক্সড কস্ট কি, এটা কি একই আছে? এক থাকলে ফিক্সড, স্যার আলাদা আছে, আলাদা আছে, তাকে কি বলে, ভেরিয়েবল। তাই তো লিখেছি পার ইউনিট ফিক্সড কস্ট কি হয়, ভেরিয়েবল। কিন্তু এই জন্য এটা তো ছবি আঁকা তোদের দরকার নেই, তবু আমি বলছি ইকোনমিক্স যখন আমরা পড়াই, এরকম ছবি আঁকে, এক্স ও ওয়াই, একটা কার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে কার্ভ, ইকোনমিক্স এর ভাষায় বলা হয়। এইদিকে এইদিকে কি দেখায়, এইদিকে আমরা দেখাই কথা বলি, সেই দিকে দেখায় আউটপুট। আউটপুট মানে কত ইউনিট তুমি তৈরি করেছো, প্রোডাকশন। আর এইদিকে দেখানো হয় খরচা, কস্ট, খরচা কস্ট, ঠিক আছে। তাহলে খরচা কত, 100। ছোটবেলায় যখন গ্রাফ করতাম মনে আছে, এখানে ধর 0, এটা ধর 1 ইউনিট, এটা ধর 2 ইউনিট, এটা ধর 3 ইউনিট, এটা ধর 4 ইউনিট, এটা ধর 5 ইউনিট, ছোটবেলায় গ্রাফ করতি, লেখচিত্র তো করেছিস তোরা 9-10, ঠিক আছে তো। তারপর তার কস্ট, সাপোজ মনে করছি এটা 100 কস্ট, এটা ধর 200 কস্ট, এটা ধর 300 কস্ট, সাপোজ। তাহলে কত হচ্ছে, 100। এক, যখন তুই 0টা তৈরি করিস তখন খরচা 100, যখন 1 তৈরি খরচা কত, 100, যখন 2 তৈরি খরচা কত, 100, যখন 3 তৈরি খরচা কত, 100। তাহলে কি হচ্ছে, লাইনটা এরকম হলো। এটাকে কি বলে, সমান্তরাল। ইংলিশে কি বলে, সমান্তরাল, ইংরেজি কি বলে, প্যারালাল। প্যারালাল, তাহলে কার প্যারালাল, এই যে এটার প্যারালাল হয়েছে না, সমান্তরাল। তাহলে ফিক্সড কস্টের কার্ভটা কেমন হয় জানিস, সমান্তরাল হয়। পার্থক্য আমি অনেকগুলো পয়েন্ট বলে দিই, ঠিক আছে, বুঝতে পারি তো। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুই ফিক্সড কস্ট কোথা থেকে শুরু হয়েছে, স্যার 0 থেকেই তো ফিক্সড কস্ট শুরু হয়েছে, কিন্তু ভেরিয়েবল কস্ট 0 থেকে শুরু হয়। ভেরিয়েবল কস্ট 0 থেকে শুরু হয়, ভেরিয়েবল কস্ট একটু উপর থেকে শুরু হয়, ঠিক আছে তো। তুই প্রোডাকশন করো, খরচা হয়, প্রোডাকশন করো, খরচা হবে। যেমন ভেরিয়েবল কস্টে যদি এখানে যদি এক্সাম্পল বলি, ধর সাপোজ ধর এটা 100, এটা তো 100, 0 তে 100, আচ্ছা ধর এটা হয়ে গেছে, এটা তো বোঝানোর প্রকার কিছু নেই, এটা জাস্ট বললাম। ধর এখানে কি করবো, এভিসি। এভিসি মানে বুঝলে যে অ্যাভারেজ ভেরিয়েবল। এটা কি করে বের করতে হয়, ভেরিয়েবল কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ করে, ঠিক আছে তো। তাহলে এখানে দেখ 100 কে, আরে 100 কে 0 তো লেখাই উচিত না, এখানে সবচেয়ে বড় এটা লেখাই উচিত না। আমি তৈরি করিনি কোনো ইউনিট, আমি তো কোনো ইউনিট তৈরি করি, তো ভেরিয়েবল কস্ট তো হবে না। তাহলে 1 থেকে শুরু করতে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, জিনিসটা কি, ভেরিয়েবল কস্ট 0 তো থাকবে না। তাহলে 1 দিয়ে শুরু হবে। তাহলে তাহলে কি হবে, 100 কে 1 দিয়ে ভাগ করলে এটা 100 হলো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা কি 100 হবে, মনে হয়? তুই 1 ইউনিট তৈরি করতে 100 টাকা খরচ, 2 ইউনিট তৈরি করতে 100 টাকা হবে না, স্যার হবে না, এটা 200 টাকা। তাহলে 200 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কি বুঝতে পারলি, কি বুঝতে পারলি, এখানেও 100, এখানেও 100। তাহলে এফিসি কি হলো, পার ইউনিট কি হলো, সেম, মানে ফিক্সড। এখানে কি পার ইউনিট ফিক্সড। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা, কি বললাম, ফিক্সড কস্ট কি হয়, ফিক্সড কস্টের পার ইউনিট হয় ভেরিয়েবল। কেন, আমি তোকে দেখালাম কেন ভেরিয়েবল হয়। আর ভেরিয়েবল কস্টের পার ইউনিট কি হয়, ফিক্সড কস্ট। এটা কি বললাম, পার ইউনিট নিয়ে কম্পেয়ার করলাম, পার ইউনিট মানে একটা ইউনিট নিয়ে কম্পেয়ার করলাম। কিন্তু স্যার টোটাল টোটাল অ্যামাউন্ট নিয়ে ক্যালকুলেট করেন, টোটাল অ্যামাউন্ট নিয়ে। তাহলে ফিক্সড কস্ট বলছে টোটালের দিক থেকে যদি দেখি, ফিক্সড কস্ট টোটালটা সেম হয়, ভেরিয়েবল কস্ট টোটালটা ভ্যারি করে। টোটাল টোটাল মানে এটাকে টোটাল বলে, ঠিক আছে, বুঝতে পারলি তো। আমি তোকে বোঝালাম, এই যে জিনিসটা কেন বোঝালাম বুঝিস, এই যে এখানে এখানে তোরা বললি না সেমি ভেরিয়েবল, যে বললি যে না ঠিক নয় এটা, এই জন্য বোঝালাম সেমি ভেরিয়েবল না এটা। সেমি ভেরিয়েবল কাকে বলে, দেখ এখানে 5,000-এর দাম কত, 20,000 টাকা, লাখের দাম কত হচ্ছে 4 টাকা। 7,000-এর দাম 28,000 টাকা, তাহলে একের দাম কত হবে, 4 টাকা।
তাহলে এখানেও 4 এখানেও 4, তাহলে কি আছে, পার ইউনিট কি আছে, সেম আছে বা ফিক্সড আছে, এটাকে কি বলে, ভেরিয়েবল খরচা। তাহলে এখানে কত হবে স্যার, 10,000টা 4 টাকা করে, এখানে 40,000 টাকা হবে। আবার বলছি চ 30 নম্বর অঙ্কটা দেখ, এই আস্তে কথা বলিস না, 30 নম্বর অঙ্কটা দেখ কি বলছে, 5,000 ইউনিট তৈরি করতে খরচা হয়েছে কত, 20,000 টাকা, তাহলে একটা তৈরি করতে কত, 4 টাকা। দেখ আমি এটা ভাবতামই না, তিন, এটাও যদি 20,000 টাকা থাকতো এখানে 20,000 টাকা বসিয়ে দিত। কোনো নেই, আলাদা আছে, খরচাই তো আলাদা আছে, খরচা তো আলাদা আছে, তাহলে খরচা আলাদা হলে ওটা ভেরিয়েবল হতে পারে, সেমি ভেরিয়েবলও হতে পারে। বুঝবো কি করে ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, এটা বোঝার জন্য পার ইউনিট যদি ফিক্স থাকে তাকে ভেরিয়েবল বলে। দেখ এখানে 5 এ 20,000 কত টাকা হচ্ছে, 5,000টা তৈরি করতে 20,000 টাকা খরচা, তাহলে একটা তৈরি করতে কত, 4 টাকা। তারপর একটা দেখ 7,000টা তৈরি করতে খরচা হচ্ছে 28,000 টাকা, তাহলে একটা তৈরি করতে কত খরচা হয়, 4 টাকা। তাহলে আগেও 4 এখনো 4, তাহলে তো পার ইউনিট কি আছে, ফিক্সড আছে। তা পার ইউনিট ফিক্স থাকলে কি খরচা হয়, ভেরিয়েবল খরচা। এইবার তো লিখলাম পার ইউনিট ফিক্স হলে তাকে কি বলে, ভেরিয়েবল খরচা। তাহলে বল এখানে কি হবে, 10,000 ইউনিট, একটাই 4 টাকা, 10,000 কত হবে, 40,000 টাকা। তাহলে বুঝতে পারলি 30 নম্বর অঙ্কের অ্যান্সারটা, 30 নম্বর অঙ্কের অ্যান্সার হলো তোর 40,000 টাকা। তো যদি মনে হয় লিখবি অ্যান্সার, তাহলে লেখ। আগে এটা লিখবি, মানে এর অ্যান্সারে লিখে 30 নম্বরটা বেশি বড় লিখতে হবে না, কি লিখবি, ইট ইজ ভেরিয়েবল কস্ট, তাই ইট ইজ ভেরিয়েবল কস্ট, এটা কি ভেরিয়েবল কস্ট, এটা নিচেরটা কি ভেরিয়েবল কস্ট, ইট ইজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট কেন, তুই যদি অ্যানালাইসিস করিস কি বলবি, 20,000, তাই তো 20,000 ছিল তো, ধর জানুয়ারি মাস, জাস্ট লিখ 20,000 বাই কত ছিল বল, 20,000 বাই 5,000, বুঝতে পারলি কত হলো, 4, এই 20,000 বাই 5,000 কত হলো, 4 টাকা। লিখে লিখে কর, ফেব্রুয়ারি মাস কত ছিল, 28,000 বাই বল কত ছিল, 7,000, কত 4 টাকা, বুঝলেন 4 টাকা। তাহলে কি হলো, এই কারণে যদি এটা ভেরিয়েবল কস্ট হলো, দুটোই 4 টাকা। তাহলে মার্চ মাসে কত হবে, তাই বলছে চেয়ে যেত, মার্চ মাসে ইউনিট কত ছিল, 10,000 ইউনিট ইন্টু 4 টাকা, কত হলো অ্যান্সার, 40,000। এটা সেমি ভেরিয়েবল কখন হতো জানিস, এদিক টাকা, এখানে 4 টাকা, এখানে যদি 4 না হতো, 4 না হয় কত, 4 টাকা 20, 3 টাকা 80, 3 টাকা 2 টাকা, মানে মোট কথা এখানে যে এই দুটো চেঞ্জ হতো তখন তো সেমি ভেরিয়েবল। তো ডিফারেন্স বুঝতে পারি, ভেরিয়েবল ফিক্স, সেমি ভেরিয়েবল। এবার তোকে বুঝতে হবে, 30 নম্বরটা হলো তো, তাহলে 30 নম্বর অঙ্ক আসতে হয়ে গেল তোর লাস্ট অঙ্ক, এটা মনে সেমি ভেরিয়েবল দিয়ে, মনে হচ্ছে সেমি ভেরিয়েবল দিয়ে দেখছি, বল না, তোরাই বল না, তোরাই বল না, 2,000টা ইউনিটের দাম 20,000 টাকা, তাহলে একের দাম হলো 10 টাকা। তুই দেখ না, যখনই পরীক্ষায় এরকম কোশ্চেন দেবে না, মন দিয়ে শোন, যখনই পরীক্ষায় এই টাইপের কোশ্চেন দেবে না, তুই এরকম টাইপের কোশ্চেন পেলে আগে দেখবি এটাকে ফিক্সড হচ্ছে, কি করে বুঝবো ফিক্সড, যে সেম হচ্ছে না, সেম নেই, ফিক্সড হবে না, তখন তুই দুটোকে ভাগ করার চেষ্টা করবি, ভাগ করলে যদি সেম বেরোয় তখন কি হবে, ভেরিয়েবল। তো ভাগ করে প্রথমটা কত বেরোলো, 10, পরেরটা কত হচ্ছে, 25,000কে 3,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ, বল 25,000কে 3,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কত হচ্ছে বল, 8 টাকা, বল কত হচ্ছে, 8 টাকা 33, আমি করে দেখলাম 8 টাকা 33 হলো, যেটা আমি তোকে বোঝালাম, কি দুটো কি সেম আছে, এটা কি খরচা, সূর্য সম্বন্ধে শুনি, এইটা আগে যে 30-31 কোন কঠিন ছিল না, এটা একটু কঠিন, এই পয়েন্ট পার্টিকুলার এটাই 30-31 কঠিন ছিল, সরি 29-30 কঠিন ছিল না, 31টা কঠিন, ঠিক আছে তো? তাহলে কি বললাম, অক্টোবর মাসে পার ইউনিট ছিল 10 টাকা করে, নভেম্বর মাসে পার ইউনিট কত ছিল, 8 টাকা 33 করে, ঠিক আছে তো? তাহলে ডিসেম্বর মাসে করবো, পরে করবো, আগে তুই চিহ্নিত কর, ধর তোর পরীক্ষায় আমি তোকে বলছি এ তোকে বের করতে দেবে না, অ্যামাউন্ট বের করতে দেবে না, কিন্তু ও তোকে এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, বলছে বলো কোনটা কি ধরনের নেচার জানতে দিতে পারে। নেচার বুঝতে পারলি, নেচার জানতে পারলে তোকে তো করে দেখাতে হবে না, তা তুই বুঝতে পারলি নেচার কি করে, নেচার বোঝা সবচেয়ে সোজা, নেচার বোঝা সবচেয়ে সোজা, যদি অ্যামাউন্ট যদি সেম হয় তখন ফিক্সড হয়ে গেল, অ্যামাউন্ট যদি পার ইউনিট যদি সেম থাকে তখন ভেরিয়েবল হয়ে গেল, কিন্তু এখানে কি পার ইউনিট সেম আছে না, সেম, তাহলে এটা কি সেমি ভেরিয়েবল কস্ট, অ্যান্সার তো হয়ে গেল, তুই বই খাতায় লিখে রাখতে পারিস যে 31 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে, এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট, কি বললাম, সেমি ভেরিয়েবল কস্ট লিখে রাখতে পারিস, অ্যান্সার লিখে রাখতে এটা সেমি ভেরিয়েবল কস্ট, কোশ্চেনটা থেকে চিহ্নিত করলি এটা সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, এসভিসি শর্টে বলে এটাকে এসভিসি, সেমি ভেরিয়েবল, ঠিক আছে, সেমি ভেরিয়েবল কস্ট। তা সেমি ভেরিয়েবল কস্ট কাকে বলে জানিস, কি বললাম, সেমি ভেরিয়েবল কস্ট কাকে বলে, যার মধ্যে
ফিক্সড এর নেচারও থাকবে, আবার ভেরিয়েবলের নেচারও থাকবে, তাকে বলে সেই ভেরিয়েবল। স্যার তাহলে এটা কি করে করবো? দেখ কিভাবে করতে হয় তোকে বলছি। অ্যাকচুয়ালি এই টপিক গুলো না, যে এখন যে লাস্টে 2-3টা অঙ্ক পুরোপুরি ইকোনমিক্সের অঙ্ক, টোটালি ইকোনমিক্সের অঙ্ক। এটা দেখ আমি শেখাচ্ছি। যখনই সেমি ভেরিয়েবল কস্ট বলবে না, সেমি ভেরিয়েবল কস্ট তো যার মধ্যে কিছুটা ফিক্সড কিছুটা ভেরিয়েবল, তাহলে তোকে খুঁজে বার করতে হবে কতটা ফিক্স কত, তোকে খুঁজে বার করতে হবে কতটা ফিক্স কতটা ভেরিয়েবল। স্যার কি করে খুঁজবো? খুঁজবো কি করে? দেখ আমি বোঝাচ্ছি খুঁজতে হয় কি করে। এর জন্য খোঁজার নিয়ম হচ্ছে, একটা লেখ, খাতায় লেখ ভেরিয়েবল কস্ট, যেটা বলছি লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। খোঁজার নিয়ম বের করছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কি লিখলাম বল? খাতায় লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, লেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তোরা এই সাইনটা শিখেছিস কোনদিন? জানিস এই সাইনটাকে? এটাকে দেখতে তো ত্রিভুজ লাগছে না, কিন্তু আর একটা বলে এটাকে ডেল্টা বলে, জানিস? মানে ম্যাথামেটিক্সে বলি এটাকে ডেল্টা বলতো। ডেল্টাকে কি বলে? ডেল্টাকে কি বলা হয় জানিস? ডেল্টা মানে কি? ডেল্টাকে বাংলায় কি বলে, মানে ডেল্টাকে কি বলা হয়? ডেল্টাকে কি বলা হয়? ডেল্টাকে পরিবর্তন বলে, পরিবর্তন বা চেঞ্জ। এটাকে আমরা কি বলি, কি কথা ইউজ করি বলে, এটাকে কি বললাম? চেঞ্জ। লিখে রাখি যদি ভুলে যাস তোরা। এটাকে বলা হয় ডেল্টা, ডেল্টা, ঠিক আছে? এটাকে বলা হয় চেঞ্জ। এটা হচ্ছে চেঞ্জ, বুঝতে পারলি? লিখলাম ডেল্টা, এরকম সাইন দেয় ডেল্টা। অ্যাকচুয়ালি ইকোনমিক্স এই তো পরের দিন, এই তো কালকে হয়তো ইকোনমিক্স করাবো, ইলাস্টিসিটি অফ ডিমান্ড করাবো, এখানে এইগুলোই শেখানো হবে, যেমন ডেল্টা, ঠিক আছে? ডেল্টা ইকোনমিক্সের সব, এগুলো সব ইকোনমিক্সের জিনিস। কস্ট, যারা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ে না, তাদের একটা সাবজেক্ট থাকে, ইকোনমিক্স অনার্স যারা পড়ে তাদের কস্টিং বলে পেপার থাকবেই। কস্ট আর ইকোনমিক্স হবে কি? ইকোনমিক্সের থেকে পার্টই তো কস্ট, একটা সাবজেক্টই থাকে কস্ট, ঠিক আছে? যারা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ে, মানে আরো ইয়ে ধর গ্র্যাজুয়েশনে যারা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ে, তো ওদের কস্ট, ট্যাক্স, এরকম অনেকগুলো পেপার থাকে। তো দেখ শোন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি করলাম এখানে, একটা বোঝানোর জন্য তোকে লিখলাম ডেল্টা নিয়ে আসলাম, চেঞ্জ। এটা কি করতে হবে স্যার? এটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে হয় কি করে? দেখ শোন, কি লিখলাম বল? ডেল্টা কস্ট। কি লিখলাম? লেখ ডেল্টা কস্ট, লেখ ডেল্টা কস্ট। ডেল্টা কস্ট, ডেল্টা কস্ট মানে বুঝতে পারছিস? বলতে পারি ডেল্টা কস্ট মানে কি বলবো? চেঞ্জ কস্ট, মানে কস্টের পরিবর্তন, মানে কষ্টের পরিবর্তন। স্যার কষ্টের পরিবর্তন, দেখ কোশ্চেনের দিকে দেখা, ধরো প্রত্যেক কোশ্চেনের দিকে দেখ। বল কষ্ট কত ছিল? কষ্ট কত ছিল স্যার? কষ্ট ছিল 20,000, পরে হলো 25,000। কষ্টের চেঞ্জ কত? 5,000। 5,000 টাকা লিখে দে। বুঝতে পারছিস কি বললাম? এটা হলো 5,000 ডিভাইডেড বাই, এখানে ডিভাইড আছে, এখানে কি লিখবো স্যার? ডেল্টা। কিসের পরিবর্তন? ইউনিটের পরিবর্তন। আমি কি লিখলাম? কিউ লিখলাম, কিউ, ডেল্টা কিউ। ডেল্টা কস্ট বাই ডেল্টা কিউ, ডেল্টা কস্ট বাই ডেল্টা কিউ। কিউ মানে কি? ইউনিটের পরিবর্তন। ইউনিট কত ছিল? পর কোশ্চেন দেখ, কোশ্চেনের দিকে দেখা, ইউনিট দেখ। স্যার ইউনিট ছিল হচ্ছে কত ছিল? 2,000 ছিল, 3,000 হলো, কত হলো? ইউনিট চেঞ্জ কত হলো বল? 1,000। তাহলে এখানে লিখবো 1,000। তাহলে 5,000কে 1,000 দিয়ে ভাগ করলে কত বল? 5,000কে 1,000 দিয়ে ভাগ করলে 5 টাকা। এটা হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। বোঝা গেল? ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হলো? 5 টাকা। এত অব্দি ক্লিয়ার? এর চেয়ে বেশি কিছু জানতে হবে না, আমি জানাচ্ছি, সব জানাচ্ছি আস্তে ধরে ধরে। এত অব্দি বুঝেছিস তো? তাহলে কখন কখন এইটা দেখ, আগের অঙ্কগুলো এরকম কিছু দরকার হয়নি। তাহলে কখন দরকার হবে জানিস তো? ভালো করে মন দিয়ে শুনবি। এই যে দেখ ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ডেল্টা কস্ট বাই ডেল্টা কিউ, কখন করব? যখনই দেখবি আগে দেখি সেমি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবলে এটা দরকার হয়, আদারওয়াইজ দরকার নেই। কোথায় দরকার হয়? সেমি ভেরিয়েবলে এটা দরকার। বুঝতে পারলি? তাহলে স্যার কি করে বুঝবো সেমি ভেরিয়েবল? কোশ্চেন তো দেখে নিবি, তুই পার ইউনিট ভাগ করবি, যদি ডিফারেন্ট হয় তাহলে সেমি ভেরিয়েবল। আর যখনই সেমি ভেরিয়েবল হয়ে গেল, তখনই এটা ওর ভেরিয়েবল কস্ট পার ইউনিট কতগুলো তোকে ক্যালকুলেট করে দিতে হবে। যেমন তুই দেখ না, আমি তোকে বলছি অঙ্কটা থেকে ফোকাস কর। এটা কত বেশি স্যার? 10 টাকা আর 8 টাকা 33। তুই এখানে বলতেই পারবি না ভেরিয়েবল কত, বলা সম্ভবই নেই। কি করে বুঝবি? তোকে ওই বোঝার জন্য এই ক্যালকুলেটটা করতে হবে, কতটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল ওটা জানলাম। কত ভেরিয়েবল বেরোলো বল? কত ভেরিয়েবল বেরোলো? 5 টাকা ভেরিয়েবল। তাহলে দেখ এবার অঙ্কটার দিকে তাকাও। তোকে কি বের করতে বলেছে বল? কোশ্চেনে কি বের করতে বলেছে? স্যার বের করতে বলেছে ডিসেম্বর মাসের খরচা। তাহলে লেখ নিচে লেখ টোটাল কস্ট অফ ডিসেম্বর কত? 2023। এটা তোকে বের করতে বলেছে, তোকে তো এটাই বের করতে বলেছে, ডিসেম্বর মানে টোটাল কস্ট বের করার ফর্মুলা। আমি যদি এখন জিজ্ঞাসা করি দেখি কি অ্যান্সার দিবি? আমি একটা জানতে চাইছি, বলতো টোটাল কস্ট অফ ডিসেম্বর 2023, টোটাল কস্ট অফ ডিসেম্বর 2023। এখন যদি তোকে জিজ্ঞাসা করে, যদি কেউ জিজ্ঞাসা করে টোটাল কস্ট কি কি কিভাবে টোটাল কস্ট বের করতে? টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? টোটাল কস্ট বের করার ফর্মুলা কি? হ্যাঁ বল না বলুক না।
ওইগুলো জানতে চাইনি এখানে। এখানে ওই টপিক নেই। এটা এটা টোটালি ইকোনমিক্স এর টপিক। এটা ওই টপিক নেই। টোটাল কস্ট মানে কি? এইমাত্র তোকে বললাম বিহেভিয়ারের দিক থেকে কস্টকে কভার ভাগ করা যায়। ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট। এখানে তো ওই এখানে বিহেভিয়ারের মধ্যে দিয়েছে, এখানে ওই কোনো কস্ট শিটের টপিক না আসছে না এখানে। এখানে কস্ট দু রকমের হয়, মনে রাখবে, সবসময় মনে রাখবে। এই যে পেন তৈরি করা যায়, পেনটার পেছনে দুটো খরচা করা হচ্ছে, একটা ফিক্সড একটা ভেরিয়েবল। যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে দুটো খরচা করা হয়, একটা ফিক্সড খরচা, একটা ভেরিয়েবল খরচা। যে কোনো প্রোডাক্ট, এই মতো বোঝাচ্ছি বারবার, তার পেনটা তৈরি করা হবে, স্যার মেশিনে তৈরি করা হবে, মেশিনটা এই পেনটা তৈরি করার জন্য মেশিনটা ইউজ করতে হয়েছিল, কিছু খরচা হয়েছিল, ওটা ফিক্সড কস্ট। এই পেনটা তৈরি করার জন্য কাঁচামাল কিনতে হয়েছে, লেবার এসে কাজ করে, ভেরিয়েবল কস্ট। তাহলে যে কোনো প্রোডাক্টের দুটো খরচাই হয়, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়, আর কোনো খরচা হয় না। তাহলে এই যে ডিসেম্বর মাসে টোটাল কস্ট হবে কি হবে? দুটোই তো খরচা হবে, একটা হবে ফিক্সড কস্ট আর একটা হবে ভেরিয়েবল কস্ট। আর তো কোনো খরচা হবে না। আর তো কোনো খরচা, দুটোই তো খরচা হবে, ফিক্সড আর ভেরিয়েবল। বুঝতে পারলি কি বললাম? কি বললাম বল? ফিক্সড আর ভেরিয়েবল। এটাই তো বের করতে বলেছে, এটাই তো তোকে বের করতে বলেছে। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে বল? তো আমাকে বল দেখি ডিসেম্বর মাসে ইউনিট কত ছিল? ডিসেম্বর মাসে ইউনিট কত ছিল বল? 4,500। 4,000। ডিসেম্বর ইউনিট কত বললো বল? 4,000। তাহলে একটা ইউনিটের ভেরিয়েবল খরচা কত? 5 টাকা। তাহলে 4,000 কত হবে? 20,000 টাকা। কি রে? এটা তো কোনো ডাউট নেই, লেখ না এখানে 4,000 ইন্টু 5 20,000। লেখ ভেরিয়েবল কস্ট, লেখ 4,000 ইন্টু 5 20,000। লিখেছিস তো? 4,000 ইন্টু 5 20,000 লিখলি তো? কিন্তু ফিক্স কস্ট, স্যার ফিক্স কস্ট লিখুন। ফিক্স কস্ট তো আমি কি লিখবো বল? ফিক্স কস্ট কি এখন জানি? এই কোশ্চেনটা পড়ে আনসার করতে ফিক্স কস্ট কোথাও বের করি, কি করে বল ফিক্স কস্ট কত হবে? কিন্তু একটা কথা শিওর, যে অক্টোবর মাসে ফিক্স কস্ট যত হবে, নভেম্বর মাসেও তাই হবে, ডিসেম্বর সব কটা জায়গায় ফিক্স কস্ট তাই হবে। এবার দেখি ফিক্স কস্ট কত হতে পারে, কত হতে পারে ফিক্স কস্ট, যাই না, ফিক্স কস্ট বের করতে হবে। নিচে নিচে করছি, লেখ ফিক্স কস্ট, নিচে লেখ ফিক্স কস্ট, নিচে লেখ ফিক্স কস্ট। যে কোনো একটা মাসের করলেই হবে, যে কোনো একটা মাসে, শোন, যে কোনো একটা মাসের করলেই হবে, হয় অক্টোবর কর নয় নভেম্বর কর। অক্টোবর বলে স্যার ডিসেম্বর করলে কি জন্য ডিসেম্বর? আরে ডিসেম্বর করবো না, অক্টোবর আর নভেম্বরে হেল্পে ডিসেম্বর বের করবো। ডিসেম্বর তুই বের করবি, ডিসেম্বর করতে পারবি, অক্টোবর বা নভেম্বর যে কোনো একটাকে ধরে এগোবো। স্যার কোনটাকে ধরে এগোবো? যা, অক্টোবর বা নভেম্বর যে কোনো একটা কর, বল কোনটাকে ধরে এগোবো? অক্টোবর, তাই এখানে লিখছি অক্টোবর। এইমাত্র আমি বললাম তোকে কস্ট বের করার ফর্মুলা, এইমাত্র বললাম কি কস্ট বের করার ফর্মুলা? ফিক্সড আর ভেরিয়েবল। কস্টের মধ্যে দু রকমের কস্ট, একটা ফিক্সড একটা ভেরিয়েবল। তাহলে লেখ আস্তে 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 লেখ, লেখ টিসি ইকুয়াল টু এফসি প্লাস ভিসি, হ্যাঁ কি না? টিসি ইকুয়াল টু, টিসি ইকুয়াল টু কি বললাম? এফসি প্লাস ভিসি। এবার বল অক্টোবর মাসের টিসি কত ছিল, মানে খরচা, অক্টোবর মাসের টোটাল কস্ট কত ছিল? অক্টোবর মাসে টোটাল কস্ট ছিল 20,000 টাকা। ঠিক আছে, একদম ঠিক বলি, অক্টোবর মাসে টোটাল কস্ট 20,000 টাকা। ফিক্স কস্ট যাই না, অ্যাকচুয়ালি এটাই বের করছি। ভেরিয়েবল কস্ট কত? এক একটা ইউনিট খরচা কত করেছিল? 5 টাকা, মনে পড়ছে? 5 টাকা। আর অক্টোবর মাসে ইউনিট কত ছিল? 2,000, তাই তো? 2,000 ইউনিট ছিল। 2,000 ইন্টু 5 কত হলো? 10,000। বুঝতে পারলি না? আরে বাদ দে, ভেরিয়েবল কস্ট এইমাত্র বের করলাম, পর প্রথম ওয়ার্কিংস করলাম। ভেরিয়েবল কস্ট, একটা ইউনিট ভেরিয়েবল কস্ট কত বের করেছিল? 5 টাকা। অক্টোবর মাসে কতগুলো ইউনিট ছিল? 20,000 না 2,000? 2,000। একটাই যদি 5 টাকা হয়, 2,000 কত? 10,000 টাকা। টোটাল তো খরচা অক্টোবরে 20,000 টাকা, তাহলে ভেরিয়েবল 10,000 টাকা, তাহলে ফিক্স কত? 10,000 টাকা। বুঝতে পারলি তো? ফিক্স কস্ট ছিল কত? 10,000। ফিক্স কস্ট 10,000 টাকা, বুঝেছিস? তাহলে ফিক্স কস্ট বুঝেছিস? 10,000 টাকা কি করে বেরোলো? করে নে 10,000 টাকা। ফিক্স কস্ট 10,000 টাকা বেরিয়ে হলো। তাহলে ফিক্স কস্ট 10,000 টাকা বেরোলো, এখানে 10,000 টাকা বসিয়ে দিই, অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে 10,000 আর 20,000, 30,000 হলো অ্যান্সার। এটা হচ্ছে কারেক্ট শেষ। এই হচ্ছে অঙ্কের answer।